আজকে আমাদের টপিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা ক্লাস 12-এর 6th চ্যাপ্টার। ঠিক আছে, ক্লাস 12-এর 6th চ্যাপ্টারটা কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফাইন। তো ইন্ডাকশন জিনিসটা আমরা আগেই পড়ে আসছি, ইন্ডিউস করা। ঠিক আছে, যে আগে কিটা পড়েছি এটা আমি আগেও বলেছিলাম যে একটা চ্যাপ্টার ক্লাস 12-এর আরেকটা চ্যাপ্টারের সাথে পুরোপুরি রিলেটেড, ইন্টারলিঙ্কড। ঠিক আছে, এটা আমার আগেই বলা ছিল। তো এখানে আমরা আগে কি পড়ে এসেছি, আমাদের আগে কি জানা হয়ে গেছে? আমাদের জানা হয়ে গেছে যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি তুমি ইলেকট্রিসিটি পাস করো, তাহলে তার চারপাশে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। পড়েছি আমরা। এবার যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আমি যদি সাপোজ কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসি নিয়ার টু দ্য কন্ডাক্টর, টাচ করার দরকার নেই, তাহলে সেই ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে ফেরোম্যাগনেটিক পড়ে এসেছি মেনলি, তা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কী হবে, ম্যাগনেটিজম শো করবে। পড়ে এসেছি, এটাই গল্প ছিল। কিন্তু এখানে ঠিক উল্টো জিনিসটা আমি দেখবো আমরা। এখানকার টপিকটা আমার ঠিক উল্টো আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যদি আমি ডেফিনেশনে যাই, সিম্পল ডেফিনেশনে, তাহলে ডেফিনেশন বলছে দ্য ফেনোমেনন অফ ইন্ডিউসিং কারেন্ট ইউজিং ম্যাগনেটিক ফিল্ড। ফেনোমেনন অফ ইন্ডিউসিং কারেন্ট ডিউ টু ইউজিং ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে এই চ্যাপ্টারে যেটা আমাদের টপিক থাকছে সেটা হচ্ছে, আগের চ্যাপ্টারের টপিক কী ছিল আমার, ইলেকট্রিসিটি পাস করিয়েছি, ইলেকট্রিসিটি থেকে আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারে কি ঘটবে, ঠিক উল্টোটা। এখানে হচ্ছে আমি ইন্ডিউস করব কারেন্ট, মানে আমি প্রডিউস করব কারেন্ট। ইন্ডিউস বলো প্রডিউস বলো তোমার ব্যাপার। ঠিক আছে, আমি কোনো একটা জায়গাতে কারেন্ট ইন্ডিউস করব বা তৈরি করব, কি ইউজ করে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে। ঠিক উল্টোটা, এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। চ্যাপ্টার পরে আমরা দেখেছিলাম কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এই চ্যাপ্টারে আমরা তাহলে কী দেখবো, ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট হচ্ছে। আসলে জিনিসটা এলো কোথা থেকে এটাও বুঝে নাও। 1830-তে, অনেক বছর আগে, বুঝতেই পারছো, 1830-তে মাইকেল ফ্যারাডে, ইংল্যান্ডের, তিনি কি করেছিলেন, কারেন্ট থেকে কন্ডাক্টরে কারেন্ট পাঠিয়েছিলেন। সেখান থেকে তিনি দেখেছিলেন যে কন্ডাক্টরের চারপাশে, কন্ডাক্টরে যখন কারেন্ট যাচ্ছে তখন চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ডাইরেকশনটা পরে কথা হবে, ডাইরেকশনটা পরে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ধরো এদিকেই কয়েক বছর পর, তার থেকে বেশ কয়েক বছর পর, সায়েন্টিস্ট জোসেফ হেনরি, ইউএসএ, তার মনে হলো যে যদি ইলেকট্রিক কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, তাহলে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট তৈরি করতে পারি না? ওনার এই কনসেপ্টটা মাথায় এলো। প্রশ্ন, কনসেপ্ট না, একটা কোয়েশ্চেন তার মাথায় এলো, একটা ভিশন এলো যে যদি সায়েন্টিস্ট ফ্যারাডে যদি কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারেন, তাহলে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট তৈরি করতে পারি না? ঠিক আছে, এবং তিনি সেই হিসেবে টেস্ট শুরু করলেন। এই টেস্টের পর একটা সময় পর দেখা গেল হ্যাঁ, পসিবল হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড বা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করে আমরা কারেন্ট প্রডিউস করতে পারছি। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের বেসিক, যেটা যে স্টার্টিং ইন্ট্রোডাকশন পার্ট, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এরপর তো ভেতরে আরও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে দেখবো সেটা। ব্যাস, একদম এসেই আমরা একদম বলতে গেলে একদম ফার্স্ট যেটা আমার সবসময় কাজে লাগবে আমার এই চ্যাপ্টারের, সেখানেই চলে এসেছি। এখানে একটা ইলেকট্রিক কয়েল আছে, এটা কয়েল, কন্ডাক্টর কয়েল আছে, বেশ কিছু তার এরকম প্যাঁচানো আছে, বা একটাই রাখতে পারতাম আমি তোমাদের বোঝানোর জন্য। তার আছে, তারের নিচে দুটো এন্ড আছে, তারে দুটো এন্ড থাকবে, সবাই জানে দুটো এন্ড থাকবে। এই দুখানা এন্ডের কোথায় গিয়ে কানেক্ট হয়েছে, গ্যালভানোমিটারের সাথে।
একটা কয়েল আছে, কয়েলের দুটো এন্ড তোমার কোথায় কানেক্ট করেছি আমরা? একটা গ্যালভানোমিটারের সাথে। তুমি এখানে মজার ব্যাপার দেখতে পাচ্ছ, কি সেটা? গ্যালভানোমিটার আমরা আগেই ডিসকাস করেছি। হোয়াট ইজ গ্যালভানোমিটার? আমরা জানতাম যে গ্যালভানোমিটার কি করছে, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যদি খুব অল্প পরিমাণে যদি ইলেকট্রিক কারেন্ট থাকে, সেটার প্রেজেন্সটাকে ও শো করে, প্রেজেন্স। আর কি শো করে? আর শো করছে ডাইরেকশন অফ দ্য কারেন্ট, প্রেজেন্স অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কারেন্ট। গ্যালভানোমিটারের এইটুকুই কাজ, এর থেকে বেশি কোনো কাজ নেই। এবার কথা হচ্ছে, তুমি যদি নোটিস করে দেখো, আমি গ্যালভানোমিটারে যেটা আমরা নিয়েছি আমরা এখানে, তার সাথে কিন্তু কোনো কারেন্টের সোর্স অ্যাটাচ করা নেই, জাস্ট কয়েলটা আছে আর গ্যালভানোমিটারটা আছে। কোনো কারেন্ট সোর্সের এখানে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট নেই। ডান। এবার আমরা কি করলাম, একটা ম্যাগনেট নিলাম, একটা ম্যাগনেটের নর্থ পোলের দিকে দেখাচ্ছে, সাউথ পোলের দিকে। তো সেটা পরের কথা, নর্থ পোল সাউথ পোল কোন ডাইরেকশন হলে কি হবে সেগুলো সব আমরা পরে ফার্দার ডিসকাস করব। আমরা কি করলাম জিনিসটাকে, এই যে ম্যাগনেটটাকে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে বা জোরে দিতে হবে না, আস্তে আস্তে নাও প্রথমে, বা জোরেই নাও, টুয়ার্ডস তুমি কয়েলের দিকে নিলে, টুয়ার্ডস দ্য কয়েল। ঠিক আছে, ম্যাগনেটটাকে তুমি টুয়ার্ডস দ্য কয়েল নিলে, নেওয়ার পর দেখা গেল সঙ্গে সঙ্গে যে এই গ্যালভানোমিটারটার কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে রিফ্লেকশন হলো, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে ধরো ডিফ্লেকশন হলো। ডান। এবার তুমি যখন ম্যাগনেটটাকে আবার ফেরত নিয়ে চলে আসবে, মানে অপোজিট, মানে এবার তুমি এদিকে নিয়ে চলে যাচ্ছ, ঠিক আছে, মানে অপোজিট টু দ্য কয়েল, ঠিক তখন গ্যালভানোমিটার ডাইরেকশনটা আবার উল্টো দিকে দেখা যাবে। গ্যালভানোমিটার ডাইরেকশন উল্টো দিকে দেখা যাবে, মানে যখন কয়েলের কাছে নিয়ে আসছো গ্যালভানোমিটার এদিকে দেখছে, যখন তুমি ম্যাগনেটকে দূরে নিয়ে যাচ্ছ গ্যালভানোমিটার এদিকে দেখছে। এই জিনিসটা যখন তুমি ফাস্ট করবে, মানে খুব আস্তে আস্তে করলে হবে না, খুব আস্তে 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 আমি নিয়ে গেলাম, খুব আস্তে 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 আমি দূরে নিয়ে গেলাম, কাছে নিয়ে গিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, এরকমভাবে করলে হবে না। যদি আমরা খুব ফাস্ট, ঠিক আছে, খুব ফাস্ট যদি আমি একবার গ্যালভানোমিটারের কাছে নিয়ে যাচ্ছি, কয়েলের কাছে নিয়ে যাচ্ছি, কয়েল থেকে দূরে নিয়ে যাচ্ছি, কয়েলের কাছে নিয়ে যাচ্ছি, কয়েল থেকে দূরে নিয়ে যাচ্ছি, যদি এই প্রসেসটা আমরা রান করি, ঠিক আছে, তুমি আমি কিছুই দেখতে পাবো না। যদি আমি গ্যালভানোমিটারের দিকে তাকাই, আমি দেখবো ওর ডিফ্লেকশন হচ্ছে। একবার একদিকে হচ্ছে যখন আমি ম্যাগনেটের কাছে আনছি, যখন ম্যাগনেটকে দূরে নিয়ে যাচ্ছি তার অপোজিট দিকে তার রিফ্লেকশন হচ্ছে। আর একটু আমি কি বললাম, গ্যালভানোমিটার কি মেজার করছে? গ্যালভানোমিটার মেজার করছে যে কারেন্টের প্রেজেন্স, কারেন্ট আছে কি না। নাম্বার 2, কি ডাইরেকশন অফ দ্য কারেন্ট। তো তুমি বলে, স্যার গ্যালভানোমিটার কেন নিয়েছি, অন্য কিছু নিতে পারতাম, অ্যামিটার না। তোমার আমার এই প্রসেসটা, এই যে টেস্টটা যে আমি করছি, এতটাই কম পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, ঠিক আছে, এতটাই কম কারেন্ট তৈরি হবে যে তোমার ভোল্ট মিটার, অ্যামমিটার এরা কিচ্ছু মেজার করতে পারবে না। এটা একমাত্র ক্ষমতা কার আছে? গ্যালভানোমিটারের আছে। জি, গ্যালভানোমিটার। সরি, তার ডেফিনেশন আমি কি বলতে পারি? দ্য রিলেটিভ মোশন বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট। এই যে মোশনটা হলো, কার হলো? ম্যাগনেট আর কয়েলের। রিলেটিভ কেন বলেছি? আমি বলতে পারি ম্যাগনেটের রেসপেক্টে কয়েলের মুভমেন্ট হয়েছে, আবার বলতে পারি কয়েলের রেসপেক্টে ম্যাগনেটের মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। এই জন্য রিলেটিভ মোশন বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট ইন্ডিউসেস ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স অর কারেন্ট ইন কয়েল। ডাইরেক্ট কারেন্ট বলতে পারতো না? ডাইরেক্ট কি কারেন্ট বলতে পারতো না? নিশ্চয়ই বলতে পারতো, কিন্তু সেখানে এরা কি টার্ম ইউজ করলো? ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স কেন হলো? কারণ ইলেকট্রোমোটিভ ফোর্সের কনসেপ্টটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছি, যে এখানে কারেন্ট ওয়ার্ডটা ইউজ না করে ইলেকট্রোমোটিভ ফোর্স ইউজ করছি, কারণ এখানে আগে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে,
পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়ার পর যেহেতু দুটো এন্ড আমার ওপেন এন্ড আছে, দুটো এন্ডই আমার কি ওপেন, কারেন্টের সোর্স কিন্তু কোথাও নেই, ঠিক আছে, দুটোই ওপেন এন্ড, তাই দুটো যে ওপেন এন্ড আছে দুপাশে, সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে ডিউ টু দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেট, যার ফলে পোটেনশিয়াল ডিফারেন্সের ফলে এখানে কারেন্ট প্রডিউস হচ্ছে, কারেন্ট হচ্ছে পোটেনশিয়াল। ওর খালি ম্যাগনেটের যে রিলেটিভ মোশনটা এটা বুঝে নাও ঠিক করে, ঠিক আছে, এই কনসেপ্টটা আর কোথাও ডিসকাস হবে না, যে ম্যাগনেটের যে রিলেটিভ মোশনটা হচ্ছে তার ফলে এই যে কয়েলটা, আমার যে কয়েলটা ছিল, কয়েলের যে দুটো এন্ডই ওপেন আছে, আমার কয়েলের দুটো ওপেন এন্ডে তৈরি হলো পোটেনশিয়াল ডিফারেন্স। কি তৈরি হলো? পোটেনশিয়াল ডিফারেন্স। এবার যখন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, কয়েলের মধ্যেই তো থাকবে, কয়েলটা তো আমার কোনো কন্ডাক্টর, তাই না, কোনো একটা কন্ডাক্টর, তা ওই কয়েলটার মধ্যেই আছে ফ্রি ইলেকট্রনস। কি আছে? ফ্রি ইলেকট্রনস। তো যেই দুটো এন্ডে, কন্ডাক্টরের দুটো এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, সঙ্গে সঙ্গে কি হলো, তোমার ওই ফ্রি ইলেকট্রনসগুলো ফ্লো করা শুরু করলো, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, সেই জাস্ট ছবিটা দেখতেই পাচ্ছ তুমি, ঠিক আছে। ছবিটায় যদি আমরা এখন বলি, সিলেকশন টুল এখানে কাজ করে না, তো জাস্ট ধরো এই জিনিসটাকে যখন আমি সামনে নিয়ে যাব, ঠিক আছে, আচ্ছা এইখানে ডেফিনেশন একটা ওয়ার্ড আমি পাইনি, সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স কাকে বলে আমরা আগেই পড়ে এসেছি, ফ্লাক্সকে মনে হয় ফাই দিয়ে ডিনোট করা হচ্ছে। ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স মানে কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে কতগুলো ফিল্ড লাইন পাস করছে, দ্যাট ইজ ফ্লাক্স। ঠিক আছে, তো এই যে ডায়াগ্রামটা তুমি দেখছো, এই যে ডায়াগ্রামটা সেই আগেরই সব কিছু, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডগুলো বেরোচ্ছে, নর্থ থেকে বেরোচ্ছে, সাউথে ঢুকছে, ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে বেরোচ্ছে, সাউথে গিয়ে ঢুকছে। তা আমি যখন এটাকে আমি কয়েলের এদিকে নিয়ে আসবো, কয়েলের এদিকে, তখন কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এখানে ঢুকবে, এসে এখানে ঢুকবে। যখন এখানে ঢুকবে তাহলে কি আমি বলতে পারি না যে এই জায়গাটার ফ্লাক্স চেঞ্জ হয়েছে, এই জায়গাটা কি হয়েছে, ফ্লাক্স চেঞ্জ হয়েছে, বেড়ে গেছে, ফলে কারেন্ট প্রডিউস হলো। আবার আমি যখন ওকে ফেরত পেছন দিকে নিয়ে যাব, ব্যাকে নিয়ে যাব, যখন ব্যাকে নিয়ে যাচ্ছি তখন আবার কি হবে, এই জায়গাটার ফ্লাক্স আবার চেঞ্জ হবে। কেন? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এখানে কমে যাবে, যতগুলো ফিল্ড লাইন্স এখানে একটু আগে বাড়িয়েছিলাম ততগুলো ফিল্ড লাইন্স আবার কমে যাবে, মানে এগেইন চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, এগেইন চেঞ্জ ইন ফ্লাক্স। তার জন্য আবার একটা রিভার্স ডাইরেকশন তৈরি হবে, হবে তো। তাহলে এদিকে নিচ্ছি যখন একবার হচ্ছে, এদিকে নিচ্ছি যখন একবার, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ইনডিউসড কারেন্টটা, ইএমএফ যেটা বলছে, এই যে ইনডিউসড কারেন্টটা কি জন্য হচ্ছে, ডিউ টু দ্য চেঞ্জ ইন ফ্লাক্স, ডিউ টু দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তাহলে এটা আমি জানতে পারছি। ক্লিয়ার? এবার প্রথমেই ফ্যারাডের ল চলে এলো। ফ্যারাডে খুব সিম্পল ভাষায় বলবে, ফ্যারাডের ফার্স্ট ল এটা। ফ্যারাডের ফার্স্ট ল কি বলছে, whenever there is change in magnetic flux linked with a coil, whenever there is a change in magnetic flux, যেটা এখনই আমরা ডিসকাস করলাম, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে যেটা চেঞ্জ হচ্ছে, কখনো বাড়ছে, ভেতরে গেলে বাড়ছে, দূরে সরালে কমছে, আর যতবার চেঞ্জ হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে। চলো, whenever there is a change in magnetic flux linked with a coil, linked with a coil, ওই যে দেখলাম আগের পাতায় বা নিচেও ছবি দেখতে পাচ্ছ, কয়েলটার সাথে লিঙ্কটা আছে, then EMF is induced, then EMF is induced across the ends of the coil। এটা একটু ডিসকাস করলাম আমি, যে আসলে তৈরি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে দুখানা ওপেন এন্ডে।
কেন? ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, কখনো ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়ছে কয়েলের মধ্যে, কখনো ম্যাগনেটিক ফ্লাক্সটা কমছে কয়েলের মধ্যে, তার জন্য। ইফ কয়েল অর সার্কিট ইজ ক্লোজড দেন কারেন্ট ফ্লোস ইন কয়েল। এবারে কয়েল বা সার্কিটটা যদি ক্লোজ হয় তবে তার মধ্যে দিয়ে কারেন্টও পাস করবে। এবার এইটুকু জায়গা আমাকে বুঝে নিতে হবে, শুধু আমার বেশি কিছু বোঝার নেই, ঠিক আছে? এখানে তুমি দেখো ডায়াগ্রামগুলো খেয়াল করো, এই ডায়াগ্রামটা যে ওপেন, এখানে শুধু আমি তোমাকে বোঝানোর জন্য যে দুটো এন্ডে তোমার যেটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, খুব অল্প পরিমাণ হতে পারে, 0.1 ভোল্ট বা তার থেকেও কম, সেইটা বোঝানোর জন্য দুটো ওপেন এন্ড দিয়েছি। কিন্তু কখনো ওপেন সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে? কোনদিন তো হয়নি ওপেন সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো, ঠিক আছে? এবার এই ডায়াগ্রামটা যদি দেখি আমি, এটা কিন্তু একটা ক্লোজ ডায়াগ্রাম। কেন? দুটো ওপেন এন্ড ছিল, নিচের ডায়াগ্রামে ধরো দুটো ওপেন এন্ড, একটা এটা একটা এটা, এই দুটো ওপেন এন্ডকে আমরা গ্যালভানোমিটারের সাথে অ্যাটাচ করেছি। কিসের সাথে করেছি? গ্যালভানোমিটার। সো অটোমেটিক্যালি ইট বিকামস এ ক্লোজ সার্কিট, ঠিক আছে? তা এইটাই ফ্যারাডের ফার্স্ট ল বলছে যে যদি যদি হচ্ছে whenever there is a change in magnetic flux, যখনই ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি, আই ডোন্ট নো কি, ঠিক আছে? সেটা তোমাকে বলতে হবে ফ্লাক্সটা বুঝেছো কিনা। ফ্লাক্সটা সিম্পল কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এবার এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড, বা এখানেও একটা ওর নিজস্ব একটা ফ্লাক্স আছে সার্কিটে। তুমি যখন কাছে আনছো ম্যাগনেটটাকে, যখন তুমি কাছে নিয়ে আসছো, ম্যাগনেটটা নিজের ম্যাগনেটিক ফিল্ড লাইন সহ কাছে আসছে ইনক্লুডিং, যখন কাছে আসছে তখন ভেতরে নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভেতরে কি হচ্ছে? নাম্বার অফ ফিল্ড লাইন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। হলো, ফিল্ড লাইন চেঞ্জের জন্য সঙ্গে সঙ্গে একটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে, ইএমএফ ইন্ডিউস হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বা চলো পোটেনশিয়াল ডিফারেন্সই বলে দাও। কি ইন্ডিউস হচ্ছে? একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউস হচ্ছে কোথায়? কয়েলের দুটো ওপেন এন্ডে। এবার বলছে কয়েলটা যদি আমার ক্লোজ সার্কিট হয়, কয়েলটা যদি, এটা হচ্ছে আমার কয়েলটা, ধরো কয়েলটা যদি আমার ক্লোজ সার্কিট হয়, তাহলে ইএমএফ তো আগে হয়ে গেছিল, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের জন্য ইএমএফ তো আমার তৈরি হয়ে গেছিল। সাপোজ যদি সার্কিটটা আমার ক্লোজ সার্কিট হয়, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সিম্পল, ঠিক আছে? ব্যাস, এখান থেকে আমরা ডেরিভেশন বলো বা ইয়ে বলো, এবার আস্তে আস্তে আমরা একটু হারে যাবো আমরা, ঠিক আছে? ফ্যারাডের সেকেন্ড ল অফ ইএমআই, ঠিক আছে? মান্থলি ইনস্টলমেন্টের কথা হচ্ছে না, সো কোনোভাবে ভেবো না ইএমআই মানেই আমরা বুঝি যে মান্থলি ইনস্টল, কিছু একটা কিনেছি মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছি, নট টকিং অ্যাবাউট দ্যাট, ওরকম কোনো ব্যাপার নেই। ফ্যারাডের সেকেন্ড ল অফ ইএমআই কি বলছে? দ্য ইনডিউসড ইএমআই। ফার্স্ট ল বলে দিয়েছে ইএমএফ ইনডিউস হবে, চলো, ঠিক আছে? whenever দেয়ার সব কিছু ইউজ করে ফেলেছে সেই ওয়ার্ডগুলো, যে ইএমএফ ইনডিউস হবে, কারেন্ট ফ্লো হবে, ওটাও ওখানে বলে দিয়েছে। এবার বাকিটা জানবো আমরা, কারেন্ট ফ্লোয়ের নেচারটা কী আছে, বা কার সাথে কে রিলেটেড আছে, কি তার রিলেশনটা কী আছে, ঠিক আছে? এবার তার ডিটেলস, মানে ফার্স্ট ল ইন্ট্রোডাকশন ছিল, সেকেন্ড ল ডিটেলসে গেল, সেকেন্ড ল ডিটেলসে গেল। দ্য ইনডিউসড ইএমএফ ইন এ কয়েল or circuit is directly proportional to the rate of change of magnetic flux linked with it. একদম সিম্পল ভাষা, যে এই যে ইনডিউসড ইএমএফ, যেটা কয়েলের মধ্যে যে ইএমএফটা ইনডিউস হবে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স যে পরিমাণে চেঞ্জ হবে, ইনডিউসড ইএমএফও কী হবে? সেই পরিমাণই চেঞ্জ হবে, ঠিক আছে? যদি ম্যাগনেটিক ফিল্ড তোমার বেশি বাড়ে, ইনডিউসড ইএমএফ বেশি বাড়বে, যদি ম্যাগনেটিক ফিল্ডকে বেশি কমে যায়, ইএমএফ ততই কমে যাবে, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? কোনো গল্পই নেই। এবার এখানে শুধু একটা কথা আছে, রেট আছে, রেট। যদি রেট ওয়ার্ডটা না থাকতো তাহলে কি ডেফিনেশন হতো আমার? দ্য ইনডিউসড ইএমএফ অফ ইন এ কয়েল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু
চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ ইট। তাহলে ইনডিউসড ইএমএফ এপসাইলন ডিরেক্টলি প্রপোর্শনাল টু, রেট কথাটা বাদ দিয়ে দিয়েছি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ডেল্টা ফাই। কিন্তু এখানে কি আছে, রেট, রেট মানে হচ্ছে পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে কতটা ওর চেঞ্জ হচ্ছে, পার ইউনিট টাইমে ম্যাগনেটিক ফ্লাক্সের কতটা চেঞ্জ হচ্ছে, সেই পুরো জিনিসটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য, ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, ম্যাগনেটিক, সরি, ইএমএফ। তাহলে পুরো ফর্মুলাটা আমার কি দাঁড়াচ্ছে, এপসাইলন প্রপোর্শনাল টু ডেল্টা ফাই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স বাই ই পার ইউনিট টাইম বা চেঞ্জ ইন টাইম, যেটাকে পুরোটাকে আমি কি বলছি, এই পুরোটাকে আমরা কি বলছি, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ ইন বা অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এবার প্রপোর্শনাল সাইন থাকতে পারে না, প্রপোর্শনাল সাইন থাকতে পারে না, প্রপোর্শনাল সাইনকে সরালাম, সেখানে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি নিয়ে এলাম, দ্যাট ইজ মাইনাস কে, মাইনাস কে, খেয়াল করো, একটা কে আনতে পারতাম, এর জায়গায় আমি কি নিয়ে এলাম, মাইনাস কে নিয়ে এলাম। মাইনাসের গল্পটা কি আছে, ঠিক আছে, মাইনাসের গল্পটা খুব একটা ইম্পর্টেন্ট গল্প আছে আমাদের, খুব ইম্পর্টেন্ট। মাইনাসের গল্পটা আগে বুঝবো আমরা আগে, ঠিক আছে। আমরা এতক্ষণ বললাম যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে কারেন্ট প্রডিউস হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে আগে ইএমএফ প্রডিউস হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়ার ফলে কারেন্ট তৈরি হচ্ছে, এটা আমরা পড়ে এসেছি। বাট হোয়াট আই ডোন্ট নো, সেটা আমি কি, সেটা আমরা কি, আমরা জানি না কোন জিনিসটা, জানি না জিনিসটা হচ্ছে যে ধরো এটা আমার কয়েল, ঠিক আছে, এটা আমার কয়েল আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের very well, I'm not a good drawing person, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটটা, ফাইন। তো ম্যাগনেটিক ফিল্ডস তো এদিকে বেরোচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে, ওকে। এবার কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যখন বেরোচ্ছে, খুলেই বেরিয়ে যাচ্ছে সব, বাট একবার ড্র করে নিচ্ছি আমি, নো ইস্যু। ধরো এটা হচ্ছে তোমার কয়েল, ফাইন, এটা হচ্ছে তোমার ম্যাগনেট, ফাইন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো। পোকা পোকা লাগছে, কোনো ব্যাপার না, ইউ ক্যান ম্যানেজ উইথ ইট, উইথ দ্য পোকা। ওকে, ডান। ঠিক আছে, এবার কি হচ্ছে ঘটনা ভালো করে বুঝবে, ঠিক আছে, তাহলে নাহলে মাইনাস সাইনটার মানে বুঝবে না। কয়েলটাকে যখন আমি, যখন ম্যাগনেটটাকে এখানে নিয়ে আসছি, ম্যাগনেটটাকে যখন আমি নিয়ে আসছি এখানে, তখন কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো ভেতরে বাড়ছে, এখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটা তো আমরা আগেই দেখে এসেছি, এখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কিছু বলার নেই ফ্লাক্স চেঞ্জ নিয়ে। এবার অ্যাকচুয়ালি যখন ও এখানে আসছে, ফ্লাক্স চেঞ্জ করে ফেলছে কার মধ্যে, এই সার্কিটটা বা কয়েলটার মধ্যে, তখন সার্কিটটা চাইছে না,
সার্কিটটা চাইছে না যে ওর ভেতর ফ্লাক্স চেঞ্জ হোক বা ওর ভেতর কোনো চেঞ্জেস আসুক, ঠিক আছে। ও তখন সেই জিনিসটাকে অপোজ করার চেষ্টা করছে। ও কি করছে? অপোজ করা। যখন ম্যাগনেটিক ফ্লাক্স বেড়ে যাচ্ছে তখন সার্কিট চাইবে যে আমার ভেতর কিছু না বাড়ুক, আমার ভেতর কম থাকুক, যা আগে ছিল তাই থাকুক। সেই জন্য ও একটা পার্টিকুলার দিকে কারেন্ট প্রডিউস করে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে সেগুলোকে অপোজ করার চেষ্টা করবে। ফাইন, ঠিক করে বুঝেছো? সার্কিটটা কি চাইবে? যে আমার ভেতর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সংখ্যা না বাড়ুক, আমার আগে যা ছিল তাই থাকবো, ঠিক আছে। তাই থাকার জন্য কি হচ্ছে, ও চাইবে যে আমি যেন আগের মতনই থাকি। সেই জন্য একটা পার্টিকুলার ডাইরেকশনে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে অপোজ করবে, আটকানোর চেষ্টা করবে, অপোজিট। ওকে, গেল। এবার আমি একে দূরে নিচ্ছি, আমি একে কি করছি? দূরে নিচ্ছি, ঠিক আছে। যেই দূরে নেবো সঙ্গে সঙ্গে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যাবে, কিন্তু ও তো অলরেডি বাড়িয়ে ফেলে বসে আছে। ও তো নিজের ভেতর কারেন্ট প্রডিউস করে, ইএমএফ প্রডিউস করে, কারেন্ট প্রডিউস করে তো নিজের ভেতর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বাড়িয়ে বসে আছে। এদিকে ফ্লাক্স হঠাৎ করে কমে গেছে, ম্যাগনেট দূরে চলে গেছে। তখন ও আবার ঠিক উল্টো কাজটা করবে। ও তখন কি করবে? নিজের ভিতর যে কারেন্টের ডাইরেকশনটা আছে সেটাকে সঙ্গে সঙ্গে উল্টো করে নেবে। কারেন্টের ডাইরেকশনটাকে উল্টো করবে কেন? কারেন্টের ডাইরেকশন উল্টো করবে তার কারণটা হচ্ছে ম্যাগনেটটা গেছে এইদিকে, ঠিক আছে। ম্যাগনেটটা গেছে আমার এই দিকে, ওকে। এবার ও এমনভাবে নিজের কারেন্ট প্রডিউস করেছিল, ও এমনভাবে নিজের কারেন্ট প্রডিউস করেছিল যখন ম্যাগনেটটা ওর ভেতরে গেছিল, ওর দিকে গেছিল, যে সেটাও এদিকেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের এদিকে হচ্ছিল, যাতে এই ফিল্ড লাইন্স আর এই ফিল্ড লাইন্স ক্যান অপোজ ইচ আদার, ক্যান্সেল আউট ইচ আদার, যাতে ওর নাম্বার অফ ফ্লাক্স যেন ঠিক থাকে। এবার যখন ম্যাগনেট এদিকে চলে গেছে তখন ও নিজের কারেন্টের ডাইরেকশনটাকে রিভার্স করে দেবে সঙ্গে সঙ্গে, যাতে ওর ফিল্ড লাইন্সগুলো এদিকে প্রডিউস হয়। যেই ম্যাগনেট এদিকে গেছে ও সঙ্গে সঙ্গে নিজের কারেন্টটাকে রিভার্স করে নিয়েছে এদিকে, ঠিক আছে। কারেন্ট রিভার্স করেছে কেন? যাতে ওর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এদিকে প্রডিউস হয়, যাতে ওর ভেতর যে নর্মাল ফ্লাক্স ছিল সেটা রেস্টোর হতে পারে সঙ্গে সঙ্গে, স্লোলি নয়, ঠিক আছে। মাইন্ড ইট, স্লোলি যাতে না হয়। কারণ ও যদি একই ডাইরেকশনে ফ্লো হতে থাকতো, সার্কিট ম্যাগনেট আমার দূরে চলে গেছে কিন্তু কারেন্টটা যদি একই ডাইরেকশনে যদি ফ্লো হতে থাকে, তাহলে তোর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এদিকেই প্রডিউস হতে থাকবে, এদিকেই প্রডিউস হতে থাকবে, তাই না? তাহলে তো ওর নর্মাল অবস্থাটা রেস্টোর হবে না। ক্লিয়ার? তাহলে যখন ম্যাগনেট এদিকে আসছে তখন এই সার্কিটটা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে অপোজ করার জন্য এদিকে তৈরি করছে কি? ফিল্ড লাইন্স, যাতে ওর ফ্লাক্স সেম থাকে। যখন ম্যাগনেট দূরে যাচ্ছে তখন সার্কিটটা নিজের ফিল্ড লাইন্স এদিকে তৈরি করছে, কেন? যাতে ওর ফ্লাক্স সেম থাকে। তাহলে সবসময় একটা রিলেটিভ মোশন, তো আমরা রিলেটিভ মোশন ডেফিনেশনেই পড়ে এসেছি, কিন্তু এতক্ষণে আমরা জানতে পারলাম যে এখানে যে ঘটনাগুলো ঘটছে, এই যে ইনডিউস ইএমএফ, এই ইনডিউস ইএমএফ এর রিজনটা কি আছে? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করা, আটকানোর চেষ্টা করা। ওর ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যে চেঞ্জ হচ্ছে সার্কিটটার মধ্যে, সেইটাকে ও অপোজ করে নিজের নর্মাল অবস্থা রেস্টোর করবে, ঠিক আছে। এটাই ওর প্রথম থেকে শেষ অবধি কি আছে? টার্গেট আছে। এই টার্গেট নিয়ে ও কি হচ্ছে? প্রথম থেকে শেষ অবধি চলছে। তো এই জন্য মাইনাস সাইন, এই জন্য কি হলো? মাইনাস সাইন এলো। ফাইন। হিয়ার k is the proportionality constant. Its value in SI unit system is 1. এর ভ্যালুটা SI সিস্টেমে 1 ধরা আছে, কোনো চাপ নেই, 1 বসিয়ে দেবো, ঘটে যাবে, খালি মাইনাস সাইনটা থেকে যাবে। নেগেটিভ সাইন ইন্ডিকেটস অপোজিশন টু চেঞ্জ ফ্লাক্স, বুঝিয়ে দিয়েছি নেগেটিভ সাইনটা রিজন, যে কেন নেগেটিভ সাইনটা আসছে। তাহলে আলটিমেটলি কে যদি 1 হয়ে যায় তাহলে আবার ফর্মুলা এপসাইলন বা তোমার ইএমএফ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ফাই বাই ডেল্টা টি, মাইনাস ডেল্টা ফাই বাই ডেল্টা
হলো, এটা আমার হচ্ছে ইএমএফটা হলো, which is opposite proportional, directly proportional, কিন্তু সাইনের হিসাবে অপোজিট হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এবার যদি চেঞ্জটা খুব ছোট চেঞ্জ হয় তাহলে ডেল্টার জায়গায় অবভিয়াসলি আমি dϕ/dt করে দেবো। ডেরিভেটিভ তোমরা জানো, তোমরা অলরেডি, কোনো চাপ নেই, উই নো দিস থিংস অলরেডি, তাই তো, হ্যাঁ কি না, জানা আছে তো আমাদের? ওকে, এবার ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে আমরা একটু দেখলাম ম্যাগনেটিক ফ্লাক্সটা দেখে এলাম, এর পরিমাণটা কত আছে। ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু, আমরা আগেই পড়ে এসেছি আগের চ্যাপ্টার, দেখো আমি বলেছিলাম যে অল আর ইন্টারলিঙ্কড, এখানে সব কিছু আগের চ্যাপ্টারের সাথে ইন্টারলিঙ্ক থাকে। ক্লাস 12-এর সবকটা চ্যাপ্টার, যে তুমি যদি ভাবো যে আমি দুটো চ্যাপ্টার পড়বো না, মাঝখান থেকে দুটো চ্যাপ্টার পড়বো না, আমি আমার যা যা সুবিধা আছে আমি পড়ে যাব, তোমার কোনো কনসেপ্ট কাজই দেবে না এখানে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স আমরা কি পড়ে এসেছি, আমরা NBA cos থিটা আগেই পড়ে এসেছি, যেখানে থিটা কি, অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এ। বি এবার কি জিনিস, হোয়াট ইজ বি? বিটা হচ্ছে কি আমাদের আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তো আমি বলে দিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, এ কি ছিল, এরিয়া ছিল। তাহলে থিটা অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এ, যে এরিয়ার ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমার যে অ্যাঙ্গেলটা হচ্ছে, আর ফাই কত, NBA cos থিটা। ডেল্টা ফাই কি হবে, ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স, ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স, দ্যাট ইজ φ2 মাইনাস φ1। আর যেহেতু রেট অফ চেঞ্জ আছে, ডেল্টাটি নিচে দিয়ে দাও, ডেল্টাটি নিচে চলে গেল। তাহলে ফাইনালি আমার ইএমএফ কত হচ্ছে, ইএমএফটা কত আসছে, মাইনাস φ2 মাইনাস φ1 বাই ডেল্টাটি। মাইনাস φ2, মাইনাসটা বাইরে, ব্র্যাকেটের মধ্যে φ2 মাইনাস φ1 বাই ডেল্টাটি। খুব ছোট চেঞ্জেস হলে, সেই একটু আগে দেখলাম, এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। ঠিক আছে, ক্লিয়ার? এক্সাম্পলস দেওয়া আছে কিছু, ইউ ক্যান গো ফর ইট। ঠিক আছে, নিউমেরিক্যালস এগুলো। স্কোয়ার লুপ অফ সাইড 10 সেন্টিমিটার, লুপ এটা একটা স্কোয়ার লুপ, আমি এতক্ষণ সার্কেল নিয়ে কাজ করছিলাম, জাস্ট ম্যাথস। ঠিক আছে, সিম্পল ম্যাথ। ঠিক আছে, দেওয়া আছে সব কিছু, জাস্ট এখান থেকে তোমার কি হবে, এরিয়া বার করো, এরিয়ার সাইড দেওয়া আছে, সো ইউ ক্যান ফাইন্ড আউট এরিয়া। ঠিক আছে, এরিয়া বেরিয়ে যাবে, মিটারে বার করতে হবে, এসআই যা হবে এসআইতে হবে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কোথায়, রেজিস্ট্যান্স দেওয়া আছে দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড অফ 0.10 টেসলা, সেটাও দেওয়া আছে। চেঞ্জ অফ টাইমও দেওয়া আছে, দেখো চেঞ্জ অফ টাইম কত দেওয়া আছে আমার, 0.7 সেকেন্ড। রেজিস্ট্যান্স দেওয়া আছে, সার্কিট আছে। তো সিম্পল তোমার যা যা দরকার ছিল আই থিঙ্ক সব কিছু এখানে পেয়ে গেছো। দিয়ে রেজিস্ট্যান্স দেওয়া আছে না, এখানে বার করতে গিয়ে দিয়েছে ইনডিউসড ইএমএফ অ্যান্ড কারেন্ট ডিউরিং দ্য টাইম ইন্টারভ্যাল। ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, এপসাইলন বার করতে দিয়েছে। তাহলে ইজিলি জিনিসটা আমার তোমার বেরিয়ে যাচ্ছে, এখানে সব গিভেন ভ্যালু, কেন φ2 তোমার 0 আসছে। ঠিক আছে, φ2 কি আসছে তোমার 0 আসছে। তুমি বলবে φ2 0 আসছে কেন, ডিক্রিজেস আছে, দেখো ডিক্রিজেস কোথায় একটা বললাম এক্ষুনি যে এটা কন্টিনিউয়াস ডিক্রিজ করছে। Field activity set up across the plane in the northeast direction, the magnetic field decreases to 0. Magnetic field decreases to 0, মানে একটা সার্টেন মোমেন্ট পর ম্যাগনেটিক ফিল্ডটা 0 হয়ে যাবে, কোনো কারেন্ট থাকবে না। তো এখানে ফাইনাল ফ্লাক্স কি হবে, 0 হবে, ফাইনাল যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটাও 0 হবে। ঠিক আছে, সিম্পল ফর্মুলায় বসাও, সলভ আউট করে দাও। ইনডিউসড কারেন্ট, এবার যখন তুমি ইএমএফ বেরিয়ে ফেললে তখন ইনডিউসড কারেন্ট কি আছে আমার, ইএমএফ বাই রেজিস্ট্যান্স, ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, সেখানে ফেলবে, বাকি পার্টটাও তোমার বেরিয়ে আসবে। সিম্পল। নিউমেরিক্যালস আছে, নিউমেরিক্যালসগুলো একবার দেখে নাও,
এখনই করাচ্ছি না, ছবিগুলো তুলে নাও, খুব হার্ড নয়, সেরকম হলে তো করানো যাবেই, ঠিক আছে। হার্ড হলে তো আমরা করতেই পারবো, দ্যাট ইজ নট দ্য ইস্যু, তোমরা নিজেরা করতে পারবে, খালি সলভটা দেখবে না, সলভটা পরে হবে, তোমরা নিজের আগে ট্রাই করবে, ডোন্ট গো ফর দ্য সলভ, ক্লিয়ার? কোনো সলভে তোমরা হাত দেবে না, আগে নিউমেরিক্যালটা নেবে, সলভ করবে, তারপর দেখবে যে সলভটা ম্যাচ করছে কিনা, ক্লিয়ার? সেই একই গল্প সব জায়গায়, স্যালেন বেরিয়েছে, ইএমএফ বের করেছে, ইনডিউসড কারেন্ট বার করা হয়েছে, সব একইভাবে চলছে, খালি ইউনিটগুলো খেয়াল করো। তোমরা যেখানে ভুল করবে, কাটা খাবে, সেটা হচ্ছে ইউনিটস, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু ইনডিউসড ইএমএফ নিয়ে আমরা ডিসকাস করছি, তাও ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি কয়েকটাকে বলেছিলাম জিনিসটা, যে পরিমাণটা ছোট ছোট, নাম্বারস আর ভেরি স্মল, তা নাম্বারস যখন ভেরি স্মল হচ্ছে তখন কিন্তু আমার মাইক্রো, মিলি, এইগুলো জিনিসগুলো কিন্তু চলে আসবে, মিলি অ্যাম্পিয়ার, মিলি ভোল্ট, এগুলো কিন্তু খুব ইউজ হবে, একটু কেয়ারফুল হতে হবে। তোমার নিউমেরিক্যাল ঠিক হয়ে গেল, কিন্তু দেখা গেল যে তোমার ইয়ে ঠিক হলো না, ইউনিটস ঠিক হলো না, আমরা কিন্তু প্রচুর নাম্বার কাটা যাবে, ঠিক আছে। একটা কোয়েশ্চেন এখানে আছে, দেখো কোয়েশ্চেনটা করাচ্ছি না, জাস্ট বুঝে যাবে। ইফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু এ কয়েল অফ গিভেন বাই, ফ্লাক্সটা হচ্ছে এটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ, তুমি করবে কি করে? টাইমের কথা বাদ দাও, টাইমের কথা 2 সেকেন্ড, ওটা পরের কথা। সিম্পল ডেরিভেটিভ, ডেরিভেটিভ আমরা করতে জানি, আমরা তো জানি ইএমএফ ইজিক্যাল টু মাইনাস ডিফাই বাই ডিটি, ফাই ইজ গিভেন, তাহলে ফাইটাকে ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু টাইম, করে দিলে ডেরিভেটিভ করার পর কী বেরোলো তোমার, এপসাইলন ইজিক্যাল টু এটা বেরোলো। এবার এখানে শুধু অ্যাট টি ইজিক্যাল টু 2 বসিয়ে দিতে হবে, টি এর ভ্যালু 2 বসিয়ে দিয়ে আমরা জিনিসটাকে সলভ আউট করে কত পাবো, -16 ভোল্ট। কিন্তু এরকম তো কোনো জিনিস হয় না, নেগেটিভ ভোল্টেজ বলে কি কোনো জিনিস হয়? হয় না। -16 ভোল্ট আবার কি জিনিস, এটা আবার কি জিনিস, উল্টো দিকে যাবে এভাবে, কিছু না, জিরোর তলা হয় না। তো সিম্পলি হচ্ছে আমরা এটার ম্যাগনিটিউড নেব, এই যে এপসাইলন ইএমএফ যেটা আছে, যেটা -16 ভোল্ট বেরোলো তোমার, সেটার আমরা শুধু কি করবো, ম্যাগনিটিউড। তুমি মড দেখাও চাই না দেখাও, এখানে মড দিয়ে দেখানো হয়েছে, দেখিয়েছি, তুমি মড যদি নাও দেখাও, তুমি ইমপ্লাইজ বলে এপসাইলন 16 ভোল্ট লিখে দেবে, নিচে লিখে দেবে যে অনলি দ্য ম্যাগনিটিউড টেকেন, বা লিখে দেবে যে ইট ইএমএফ ক্যানট বি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ হয় না, সিম্পল জিনিস। সেখান থেকে কারেন্ট একবার ইএমএফ বেরিয়ে গেলে কারেন্ট বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 3টে নিউমেরিক্যাল দেখে ফেললাম আমরা, সিম্পল একদম। নেক্সট আমরা ইম্পর্টেন্ট আসছি লেন্স ল। কিসে আসছি? লেন্স ল। সবাই নিজের হাত পাকিয়ে নিচ্ছে, এও বাদ যাবে কেন? লেন্স ল, লেন্স ল এর আগে আমি বলে নিই, আমরা এতক্ষণ ধরে ডিসকাস করে এলাম কোথায় কারেন্ট যাবে, কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড পাস করছে, কারেন্ট প্রডিউস হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স পড়লাম, ডিউ টু দ্য চেঞ্জ ইন ফ্লাক্স তোমার কারেন্ট ইনডিউস হচ্ছে, এটাও পড়লাম, এটাও বললাম তোমার সেকেন্ড ল থেকে, যে মাইনাস সাইনটার বিষয় পড়লাম, জানলাম মাইনাস সাইনের বিষয়ে, জানলাম যে অপোজিশন হচ্ছে, অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে, যখন ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে সার্কিটের মধ্যে, তখন সার্কিট চাইবে ম্যাগনেটিক ফিল্ড যে বেড়ে যাচ্ছে তার এফেক্টটাকে কমানোর জন্য ও নিজের কারেন্ট প্রডিউস করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, যেটা ওকে অপোজ করবে। আবার যখন ম্যাগনেটটা দূরে চলে যাচ্ছে সার্কিট থেকে, তখন ও কী করছে, কারেন্টটাকে রিভার্স করে ওর নিজের ভেতরের ফ্লাক্সটাকে রেস্টোর করা বা যাতে চেঞ্জ না হয় সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে যে কোন দিকে কারেন্ট যাবে, কোন দিকে কারেন্ট গেলে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটাকে দেখবে। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি এই জিনিসটা, যখন এদিকে যখন কারেন্ট উপরে যাচ্ছে তখন অ্যান্টি ক্লকওয়াইজ, সেদিকে আমার আঙ্গুল আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। যখন কারেন্ট নিচে যাচ্ছে
তখন কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এটা তো পড়েছি আমরা। এখানে গল্পটা কি হবে, এখানে কিভাবে কি হবে সেটা এখানেও সেই একই লেন্স লতে, বেশি কিছু না, সেই একই কথা ও জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে বলবে, বেশি চাপ নেবে না। অ্যাকর্ডিং টু লেন্স ল, দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট, এই যে কারেন্টটা তৈরি হলো, যার জন্য কারেন্টটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে অপোজ করার জন্য, ওই মাইনাস সাইনটা বলেছিলাম এখনই। The direction of induced current in a coil is such that it always opposes changing magnetic flux. বলেই দিল, যাও আবার সেই এক কথা, কিছু নতুন বললো, যে ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা এমন হবে যে ও সব সময় যে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে সেটাকে অপোজ করার চেষ্টা করবে। মানে ম্যাগনেট যদি এদিকে আসে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলো এদিকে আসছে, তখন ও যে কারেন্টটা প্রডিউস করবে এমনভাবে যে ওর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এদিকে থাকবে, টু অপোজ দ্যাট ওয়ান। এবার বাকিটা তুমি না পড়লেও চলবে, কেন? এটা আমরা জানি, সরি রাইট হ্যান্ড, এটা আমরা জানি, তাহলে এমনভাবে জিনিসটা আসবে যেটা অপোজ করতে পারে। এবার তুমি আমি বলো না, সাপোজ এটা ম্যাগনেটের নর্থ পোলের দিকে, এটা ম্যাগনেটের সাউথ পোল, খুব সিম্পল, ভাষাটা সিম্পল রাখবে। তাহলে এখানে কারেন্টটা এমনভাবে তৈরি হতে হবে যে এপাশে কে থাকবে, নর্থ পোল থাকবে, এপাশে সাউথ পোল, তাহলেই তো অপোজ হবে, তাই না? তাহলে এপাশে নর্থ পোল রাখতে হলে কারেন্টটাকে কোন দিকে ফ্লো করতে হবে? এপাশে নর্থ পোল থাকতে হলে কারেন্টটাকে কোন দিকে ফ্লো করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্টটাকে কোন দিকে ফ্লো করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এদিকে যদি কারেন্টটা ফ্লো করে, এদিকে কারেন্ট ফ্লো করলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, সেক্ষেত্রে নর্থ পোল এদিকে প্রডিউস হচ্ছে। এই যে একটি দেখলাম আমরা, ঠিক আছে? কারেন্টটা এদিকে যদি ফ্লো করে, হাত থেকে কাত করে নাও, কারেন্টটা যদি এদিকে ফ্লো করে তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এবার ম্যাগনেট যাচ্ছে এদিকে, নর্থ পোল এদিকেই আছে, সাউথ পোল এদিকেই আছে, ম্যাগনেটটা খালি এদিকে চলে যাচ্ছে। তাহলে এখানে ওর ডাইরেকশন কি হবে? এদিকে হবে। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হতে হবে? এদিকে। কারণ এদিকে ফ্লো করলে, এদিকে যখন যাবে তখন ওটা হবে সাউথ, এটা হবে নর্থ। কিন্তু স্যার অ্যাট্রাকশন হয়ে যাবে, এদিকে নর্থ হয়েছে ম্যাগনেটের, এখানে সাউথ আছে, তাহলে অ্যাট্রাকশন হবে। হ্যাঁ, ও তো চাইবে না যে দূরে চলে যাক, ও তো চাইছে না এখন দূরে চলে যাক। দূরে চলে গেলে তো ফ্লাক্স আবার চেঞ্জ হয়ে যাবে, আর তো সবসময় টার্গেট কি থাকে? ফ্লাক্স চেঞ্জটাকে আটকানো। তাহলে ম্যাগনেট যখন কাছে আসছে, ধরো ম্যাগনেটের নর্থ পোল সার্কিটের দিকে আছে, ম্যাগনেট নর্থ পোল সাউথ দিকে আছে, তাহলে কারেন্ট ফ্লো ডাইরেকশন কি আছে আমার? যদি কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে ইন দ্য কয়েল, তাহলে নর্থ পোল প্রডিউস হবে বাইরের দিকে, বাইরে দেখি যাবে নর্থ পোল। যদি কারেন্ট ক্লকওয়াইজ মুভ করে তাহলে বাইরের দিকে পেয়ে যাবে সাউথ পোল। টার্গেটটা কি থাকবে? যে এমনভাবে কারেন্টটা ফ্লো হবে যে ইনডিউসড তোমার কারেন্টটা হচ্ছে such that it always oppose the change in magnetic flux। কারেন্টটা এমনভাবে প্রডিউস হবে যেন সব সময় ইনডিউসড ফ্লাক্সটাকে অপোজ করতে পারে, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্সটাকে অপোজ করতে পারে, সিম্পল। এই দেখো হিন্দি তো লেখা লিখে দিয়েছি, আয়েগা তো আনে না দেনা নেই দেনা। মেয়েদের শব্দ দেখো, কাছে এলে কাছে আসতে দেবে না, দূরে গেলে দূরে যেতে দেবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ওই কারেন্ট লেন্স লয়ের সোজা কথায় আসছে। আমরা একটু আগে যেটা বোঝালাম সেটাও দেখো এখানে দিয়ে দিয়েছে। নর্থ পোল যখন কাছে আসছে তখন এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কেন? ও এপাশে নর্থ পোল প্রডিউস করতে চাইছে, এপাশে নর্থ পোল প্রডিউস হয়ে যাবে। যখন ম্যাগনেটটা দূরে যাচ্ছে, ওই একই ম্যাগনেট যখন সার্কিট থেকে দূরে চলে যাচ্ছে তখন কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ, যাতে এপাশে সাউথ পোল তৈরি হয়, ও যাতে অ্যাট্রাকশন করতে পারে। আয়েগা তো আনে নেহি দেনা, জায়গা তো জানে নেহি দেনা।
সিম্পল। এই কনসেপ্টে আমার ইএমএফ প্রডিউস হচ্ছে। আর ইএমএফ এর কারণটা তাহলে কি বুঝলাম? এত কিছু এতক্ষণ ধরে আমরা করে ফেললাম চ্যাপ্টারটা, ঠিক আছে, অনেকটাই পড়লাম চ্যাপ্টারটা, কিন্তু আলটিমেটলি স্টোরি টেলিংটা কোথায় এলো আমার? যে সোজা কথায় চেঞ্জ অফ ফ্লাক্স যেটা আছে সেটাকে আটকানোর জন্যই এই ইএমএফ তৈরি হচ্ছে, এই কারেন্ট ফ্লো হচ্ছে। পুরো স্টোরিটা এই হচ্ছে ছোট পার্ট আমার, ঠিক আছে? এর থেকে বড় সড়ো কিছু না, জাস্ট এটাই স্টোরি। এবার এখানে এই জায়গাটা বুঝতে যথেষ্ট টাফ লাগবে, ঠিক আছে? সে টাফ পার্ট, बढ़ेगा तो बढ़ने नहीं देना, घटेगा तो घटने नहीं देना। এটাই তো আমরা একটু আগে পড়ে এলাম। এটাই পড়ে এলাম এক্ষুনি আমার। তাহলে এখানে এই ছবিটাতেও একই জিনিস বলেছে। এখানে ছবিটা কিন্তু একই স্টোরি, আমরা স্টোরি টেলিং করছি যে এটাই ক্রসগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ক্রসগুলো কি আমার একটা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হচ্ছে, একটা সার্কিট নিয়ে এসেছি আমি, ABCD আমরা সার্কিট ঢুকিয়েছি ভেতরে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমার, এটা আমার ম্যাগনেটিক ফিল্ড। তার মধ্যে আমি জোর করে একটা সার্কিটকে এদিকে মুভ করাচ্ছি, ঠিক আছে? এবার ফিল্ড আছে, ফিল্ডের ভেতর দিয়ে সার্কিটটাকে মুভ করাচ্ছি। তো এই সিচুয়েশনে সার্কিটের যেদিকে ডাইরেকশনে কারেন্টটা হবে, কারেন্টটা যেদিকে মুভ করবে, এটা সবে ঢুকেছে ফিল্ডের মধ্যে, সবে ফিল্ডের মধ্যে ঢুকেছে, তাহলে এখানে সেই ফিল্ডটা বেড়ে গেছে। তো এখানে যে ডাইরেকশনে কারেন্টটা মুভ করবে, ঠিক আছে, যখন ফিল্ডের শেষ মাথায় এসে যাবে, তখন তো আস্তে আস্তে কি হবে, ফিল্ড কমছে, তখন কিন্তু ডাইরেকশন কি হচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে, ঘটেগা। যাই হোক, চাপ নিয়ে লাভ নেই ছবিটা নিয়ে। তুমি এইটা দেখো, এটা ঠিক তোমাদের বন্ধুদের মতো, ঠিক আছে? অনেক আছে মানুষ, পৃথিবীতে অনেক মানুষ আছে, কেউ উন্নতি করলে তাকে উন্নতি করতে দেবে না, ঠিক আছে? তাকে কিছুতেই উন্নতি করতে দেবে না। আবার কেউ যদি হঠাৎ করে গরিব হয়ে যায়, তারা বিপদে আসে, তারা আবার তাকে মিষ্টি খাওয়াতে, হেল্প করার নামে তাকে দেখতে, ছবি তুলতে চলে আসবে। ঠিক সেরকম ঘটনা এখানে, ঠিক আছে? উন্নতি করলে বাড়তে দেবে না, আবার যদি কেউ পড়ে যাচ্ছে তাকে সাপোর্ট করবে না, কিন্তু সাপোর্ট দেওয়ার একটা শো অফ করবে। ঠিক সেরকম ব্যাপার এখানে ঘটছে। Figure shows a planar loop of different shapes moving out of or into, মানে নয় বেরোচ্ছে না ঢুকছে, into a region of magnetic field। এই ক্রসগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ক্রসগুলো সব কি ম্যাগনেটিক ফিল্ড, which is directed normal to the plane of the loop। সেটা কার সাথে ডিরেক্টেড আছে? নর্মাল টু দ্য প্লেন অফ দ্য লুপ, নর্মালে আছে। অ্যাওয়ে ফ্রম দ্য রিডার, রিডারের থেকে দূরে আছে, একজন পার্সন আছে তার থেকে যথেষ্ট দূরে আছে। ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট, ঠিক আছে? ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্টটা আমায় ডিটারমাইন করতে হবে ইন ইচ লুপ ইউজিং লেন্স ল, ওকে? তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি ABCD, একটা বডি দেখতে পাচ্ছি ABCD, ঢুকছে ভেতরে, ভেতরে ঢুকছে। ডাইরেকশন অফ কারেন্ট দেখে নাও, কোন দিকে দেখাচ্ছি আমরা। এবার বেরোচ্ছে, যখন বাইরের দিকে বেরোচ্ছে, হচ্ছে ফিল্ড থেকে বেরিয়ে আসছে, তাহলে এর ভেতরে ফিল্ড কমছে। দেখো ডাইরেকশন অফ কারেন্ট আর ডাইরেকশন অফ কারেন্ট এই কালারে বোঝানো যায় নাকি? খেয়াল করো, ভেতরে আসছে, ডাইরেকশন অফ কারেন্ট আর ডাইরেকশন অফ কারেন্ট নিশ্চয়ই সেম নেই, কারণ একজন ঢুকছে ভেতরে, একজন বাইরে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে ডাইরেকশন অফ কারেন্টটা চেঞ্জ হচ্ছে কেন? কারণ ও সাপোর্টিং দরকার, যে ও সাপোর্টটা সেই হিসেবে নেবে যাতে ওর নিজের ভেতর যে ইএমএফটা আছে সেটা সেম থাকে, না বাড়বে না কমবে। ও যে হোক করে হোক ইএমএফটাকে সেম রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? দেখো ডায়াগ্রামস, কমছে যখন সাপোর্ট করছে, যখন বাড়বে তখন অপোজ করবে।
কয়েলের ভেতরে ইএমএফটা কোন দিকে প্রডিউস হবে? রাইট হ্যান্ড কার্ল রুল, রাইট হ্যান্ড কার্ল রুল, এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেক করার জন্য যে কোন দিকে হবে, সেই রাইট হ্যান্ড কার্ল রুল। কয়েলের ইএমএফ, ম্যাগনেটিক ফিল্ড, কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কোন দিকে হবে, সেটা রাইট হ্যান্ড কার্ল রুল অলওয়েজ। কি সেটা? থাম কি শো করবে? থাম যদি নর্থের দিকে থাকে তাহলে সেদিক থেকেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেরোবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে বেরোবে? যদি থাম্ব আমার নর্থ দিকে থাকে, থাম্ব যদি আমার নর্থের দিকে থাকে তাহলে ওইখান থেকেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেরোবে। অবভিয়াসলি আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ থেকেই বেরোয়, ঠিক আছে। এবার কোথায় গেল আমার এটা? আচ্ছা, সিসি স্ট্রেট কন্ডাক্টর, একটা স্ট্রেট কন্ডাক্টর আছে, এটা তো কয়েল ছিল আমার, এটা তো কয়েল ছিল। যদি স্ট্রেট কন্ডাক্টর হয়, রাইট হ্যান্ড থাম্ব রুল, কারেন্টটা শো করবে কি? থাম্ব শো করবে কারেন্টটা, ফিঙ্গার শো করবে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। থাম্ব শো করবে কারেন্টটা, ফিঙ্গার শো করবে কি? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। আর যদি কয়েল হয়, এই এখনই দেখলাম এটাও রাইট হ্যান্ড থাম্ব কার্ল রুলেই আসবো, ঠিক আছে। এটা কার্ল রুল, শুধু কার্লিংটা দেখব, ঠিক আছে। থাম্ব নর্থে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওখান থেকেই বেরোচ্ছে। আবার বলছি, কয়েলের ক্ষেত্রে রাইট হ্যান্ড কার্ল রুল, ঠিক আছে, রাইট হ্যান্ড কার্ল রুল। আমি শুধু থাম্বটার দিকেই তাকাবো, ফিঙ্গার্সের দিকে তাকাচ্ছি না। কারেন্টের ডাইরেকশন নর্থ, তাহলে ফিল্ড লাইন্স ওখান থেকেই বেরোচ্ছে। ফাইন। যদি স্ট্রেট কন্ডাক্টর হয়, যদি স্ট্রেট কন্ডাক্টর হয়, যদি সার্কিট না হয়, কয়েল না হয়, তাহলে থাম্ব হচ্ছে আমার ডাইরেকশন অফ কারেন্ট, আর কার্লিংটা কি? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। থাম্বটা কি? ডাইরেকশন অফ কারেন্ট, ফিঙ্গারের বা কার্লটা কি? আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন, ঠিক আছে। সিম্পল। বোঝা গেল? ফাইন্ড ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইন সার্কুলার। খুব সিম্পল, ঠিক আছে। তুমি যদি আগের পেজটা ভালো করে বুঝে থাকো, এটা কিচ্ছু নেই, ভালো করে দেখো। কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? ইনওয়ার্ড, ভেতরের দিকে, ঠিক আছে। তাহলে নিচে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে যার ডাইরেকশন তোমার কি? অপোজিট টু দ্য ডাইরেকশন অফ কারেন্ট ইন সার্কিট, তাহলে ইনক্রিজিং কারেন্ট। এখানে কারেন্ট বাড়ছে, দেখো এটা কয়েল আছে নিচে, কয়েলের ওপর সার্কিটটা আছে, ভালো করে বোঝো। কয়েলের ওপর কন্ডাক্টরের ওপর সার্কিটটা আছে বা কয়েলটা আছে। কন্ডাক্টরটার কারেন্ট যাচ্ছে এই দিকে, কন্ডাক্টরের কারেন্ট যদি এইদিকে যায়, তুমি হাতটাকে যদি শুইয়ে দাও ফ্ল্যাট করে, ঠিক আছে, এরকম হাতটাকে যদি শুইয়ে দাও, তাহলে এইভাবে কারেন্টটা আসছে, ফিল্ড লাইন্সটা এনিহাও এরকমভাবে আসছে। তাহলে সেটাকে অপোজ করার জন্য যে সার্কিটটা আছে তার মধ্যে কারেন্টটা কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ফলে ওর ভেতর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কোন দিকে হবে? ইনভার্ট। কোন দিকে হবে? ইনভার্ট, ঠিক আছে। এবার আরেকখানা নিয়েছি আমি কন্ডাক্টর আবার। এবারে কন্ডাক্টরটা স্ট্রেট আছে, কারেন্ট নিচের দিকে যাচ্ছে, কারেন্ট নিচের দিকে যাচ্ছে। কারেন্ট নিচের দিকে গেলে কি জানি আমরা? এই যে ফিল্ড লাইন্স, ঠিক আছে। ফিল্ড লাইন্সটা তাহলে কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা তাহলে কোন দিকে? এই দিকে হবে, ক্লকওয়াইজ হলো। এবার তার কাছে যদি কোনো একটা সার্কিট রাখা হয়, তার কাছে যদি কোনো একটা সার্কিট রাখা হয়, কয়েল রাখা হয়, তাহলে কয়েলের মধ্যে যে কারেন্টের ফ্লোটা হবে সেটাও ক্লকওয়াইজ হবে। সেটা কি হবে? ক্লকওয়াইজ হবে। বা ক্লকওয়াইজ যদি ওর হয়, তাহলে ওর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে যাবে? আউট। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বাইরের দিকে যাবে। কেন? অপোজ করতে হবে না, আমার তো অপোজের গল্পটা সবসময় আছে। এবার অপোজিং হলো, এবার মজাটা দেখো।
এবার মজাটায় আসো, আবার একটা কন্ডাক্টর আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, কন্ডাক্টর আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, নিচে একটা কয়েল আছে, কিন্তু কন্ডাক্টরের মধ্যে কারেন্টটা ডিক্রিজ করছে, কন্ডাক্টরের মধ্যে কারেন্টটা কি হচ্ছে, ডিক্রিজ করছে, বাড়াচ্ছি না, আমি কমাচ্ছি। যেই কমতে শুরু হবে সঙ্গে সঙ্গে ওর মধ্যে কি হবে, কারেন্টটা কি হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিপেন্ড করছে কোথায় আমি রেখেছি, কোথায় আমি কন্ডাক্টরটা রেখেছি, নিচে রেখেছি না উপরে রেখেছি, বা কারেন্টটা এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে। কারেন্ট ডিক্রিজ করছে এটা কনফার্ম করে দিয়েছি আমি, এবার কারেন্টটা এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করবে, কারণ এখানে আমি দেখে ফেলেছি যে সার্কিটের কন্ডাক্টরের মধ্যে যদি আমার তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ, কন্ডাক্টরের মধ্যে যদি আমার ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে সার্কিটের মধ্যেও কি করবে, ও কয়েলের মধ্যে ক্লকওয়াইজই ঘুরবে কারেন্টটা, যাতে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে যায়। তাহলে এখানে যখন ডিক্রিজ করছে নিশ্চয়ই উল্টো ঘটনা হবে, ডিক্রিজ যখন করছে তখন সার্কিট কন্ডাক্টরে যেটা ঘটবে তোমার কয়েলের মধ্যে তার উল্টোটা হবে, কারণ এই দুটো ক্ষেত্রে কি হয়েছে, এই দুটো ফিল্ডে সেম সেম হয়েছে। ঠিক আছে, যদি তোমার কন্ডাক্টর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি তোমার ইয়ে করে থাকে বা আউটওয়ার্ড যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে তাহলে কয়েলও আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। কন্ডাক্টর যদি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে তাহলে কয়েলও ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, যাতে একে অপরকে অপোজ করতে পারে। তাহলে এখানে নিশ্চয়ই উল্টো হবে, যেহেতু কারেন্ট ডিক্রিজ করছে, এখানে কারেন্ট ডিক্রিজের ক্ষেত্রে কি হচ্ছে, ও যদি আউটওয়ার্ড কারেন্ট প্রডিউস করে, কে, কন্ডাক্টর, তাহলে কয়েল কি করবে, ইনওয়ার্ড কারেন্ট প্রডিউস করবে টু অ্যাট্রাক্ট। কেন, আমরা কি বলেছিলাম, বাড়লে বাড়তে দেবো না, কমলে কমতে দেবো না, সাপোর্ট করবো ওটা। তো এখানে তো কমছে, কারেন্ট তো কমছে, এখানে ওর ম্যাগনেটিক ফিল্ড কমছে, তখন কয়েল কি করবে, ওকে সাপোর্ট করার চেষ্টা করবে। সাপোর্ট কখন করে, আমরা একদম প্রথম থেকে দেখে এসেছি, যখন আমি তোমার মাইনাস সাইনটা বোঝাচ্ছিলাম, যখন অপোজিট প্রডিউস করছে, দে আর প্রডিউসিং অপোজিট টু ইচ আদার, তখন অ্যাট্রাকশন হবে, সাপোর্টটা হবে। ঠিক আছে, বোঝা গেল। ইফ কারেন্ট আই ইজ ডিক্রিজিং অ্যাট স্টেডি রেট, ডিক্রিজ করছে, সমানভাবে ডিক্রিজ করছে, আস্তে আস্তে, স্টেডি রেট, রেটটা একই আছে, প্রত্যেক সেকেন্ডে সমান পরিমাণ ডিক্রিজ করছে কারেন্টটা। প্রেডিক্ট দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইন কয়েল, কয়েলের মধ্যে ইনডিউসড কারেন্টটা কত হবে সেটা প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে, কারেন্ট ডিক্রিজ করছে স্টেডি রেটে, প্রেডিক্ট দ্য ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইন কয়েল। এই হচ্ছে কারেন্টটা, এই হচ্ছে কন্ডাক্টরটা, এই হচ্ছে কয়েলটা। খুব সিম্পল আনসার। ঠিক আছে, সেটা কি, নো কারেন্ট ইনডিউসড ইন কয়েল। 1 নম্বর, কয়েলের মধ্যে কোনো কারেন্ট ইনডিউস হবে না। কারণটা কি, ভালো করে জেনে নাও। ইটস এ ট্রিকি কোয়েশ্চেন, অনেক জায়গাতেই বিভিন্ন কোয়েশ্চেনের ভেতরে জুড়ে দিতে পারে, আমরা হয়তো সলভ করতে পারবো না তখন। প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড কজ জিরো ফ্লাক্স। কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে আর এই যে কন্ডাক্টরের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, তারা যদি প্যারালাল হয় তাহলে সেখানে কোনো ফ্লাক্স প্রডিউস হবে না। প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড কজ জিরো ফ্লাক্স। অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, এদের দুজনের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কি আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি আছে, প্যারালাল টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার। তাহলে সেখানে কোনো রকম কারেন্ট ইনডিউস হবে না কয়েলের মধ্যে। ঠিক আছে, ট্রিকি কোয়েশ্চেন, এটা একটু নোট করে রাখতে হবে ভালো করে। বোঝা গেল তাহলে। নেক্সট আমরা আছি, ইন হুইচ কেস ইএমএফ উইল ইনডিউস অফ কনস্ট্যান্ট রেট। ঠিক আছে, এই ইএমএফটা কি হবে, কনস্ট্যান্ট রেটে। তো এখানে ফিল্ডগুলো দেখো। ঠিক আছে, এখানে ইএমএফটা কনস্ট্যান্ট, আমি ডাইরেক্ট বলে দিয়েছি তোমাকে, ইএমএফটা এখানে আমার কনস্ট্যান্ট, এখানে নন ইউনিফর্ম ইএমএফ। তার কারণটা কি, লুক অ্যাট দ্য শেপ, শেপটার দিকে যদি তাকাও, ঠিক আছে, মুভমেন্ট কোন দিকে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কোথায় ভেলোসিটি, এটা ভি হচ্ছে ভেলোসিটি এখানে। হ্যাঁ,
এই একটা প্রবলেম পড়বে তুমি এই চ্যাপ্টারে, যে ভেলোসিটি আর পোটেনশিয়াল ডিফারেন্স দুটোই তোমার একই হয়। এখানে কিন্তু এটা ভেলোসিটি, দুটোই ভি দিয়ে ডিনোট হয়। তোমাকে একটু মাথায় খেয়াল রাখতে হবে, কনসেপ্টটা বুঝে তোমাকে বুঝতে হবে কোনটা ভেলোসিটিকে ডিনোট করছে, কোনটা তোমার পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিনোট করছে। তা এখানে এই যে বডিটা আছে রেক্ট্যাঙ্গুলার বডি, স্কোয়ার নাও কোনো ব্যাপার না। তো এখানে যদি আমি ক্রস সেকশন করি, আমার ইউনিফর্ম ক্রস সেকশন আসছে, তারপর সমান সমান ডিফারেন্সের দাগগুলো আমরা টানার চেষ্টা করেছি, ঠিক আছে। তো যখন আমরা সমান সমান ডিস্টেন্সে দাগটা টানার চেষ্টা করেছি, তোমার ইউনিফর্ম ক্রস সেকশন এসছে, ঠিক আছে। কিন্তু এখানে যখন আমি সমান সমান ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সগুলো কিন্তু সমান সমান রাখা আছে, এই যে গ্যাপিংগুলো আছে আমার সমান সমান আছে। যখন সমান সমান ডিস্টেন্সে আমি দাগ টেনেছি, আমার কিন্তু এরিয়া সেম আসেনি। কেন? কারণ সার্কেলটা তো আমার স্ট্রেট লাইন না, এটা তো ডিক্রিজ করছে না, এটা তো চেঞ্জ হচ্ছে। আমার সমান এরিয়া সব জায়গাতে আসে। তাহলে ইন দ্যাট কেস আমার কি এটা নন ইউনিফর্ম ইএমএফ, এটা আমার ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ইএমএফ, ঠিক আছে। সিম্পল। একটা কোয়েশ্চেন, ঠিক আছে, সলভ আউট করতে হবে তোমাদের। আনসার ইয়েস নিতে হবে, আনসারও দেওয়া আছে, বাট আগে নিজে চেষ্টা করবে তারপরেই যাবে, ঠিক আছে। কোনো তাড়াহুড়ো করবে না। দেখে নাও, এই টাইপের কোশ্চেন তোমরা এক্সাম হলে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। ফাইন্ড কারেন্ট ইন এক্সটার্নাল সার্কিট। তাহলে স্যার এক্সটার্নাল সার্কিট মানে এটা হচ্ছে তোমার কয়েলটা, এটা হচ্ছে তোমার কয়েলটা আছে, ঠিক আছে। তো আমরা যখন গল্প স্টার্টিং এসেছিলাম, তখন যে কয়েলটা ছিল তার দুটো ফ্রি এন্ড ছিল, যেখানে এমএফ প্রডিউস হয়েছিল। সেই ফ্রি এন্ডগুলো আমি কোথায় কানেক্ট করেছিলাম? আমি কানেক্ট করেছিলাম গ্যালভানোমিটারের সাথে। তো এখানে গ্যালভানোমিটার রাখিনি, আমি পুরো সার্কিটটাকেই ক্লোজ সার্কিট, বাইরে আর লুপ রাখিনি, বাইরে এরকম কয়েল রাখিনি, বাইরে স্ট্রেট লাইন দিয়ে আমরা দুটো এন্ডকে অ্যাটাচ করে দিয়েছি। ফাইন, দুটো এন্ড অ্যাটাচ করেছি। এবার ম্যাগনেটের সাউথ পোলটা ওর দিকে আসছে, ম্যাগনেটের সাউথ পোলটাকে ওর দিকে আনছি আমরা, খুব সিম্পলভাবে বোঝো ব্যাপারটা। তাহলে টুয়ার্ডস দ্য কয়েল সাউথ পোল আসছে, তাহলে ও ম্যাগনেটিক ফিল্ড এমনভাবে তৈরি করবে, কারেন্টটা এমনভাবে নিজের দিকেও ফ্লো করাবে, কে? কয়েলটা, যে এপাশেও একটা সাউথ পোল তৈরি হোক, ম্যাগনেটের দিকে একটা সাউথ পোল তৈরি হোক, যাতে ওরা চেঞ্জ অফ ফ্লাক্সকে অপোজ করতে পারে। এবার যদি এখানে সাউথ পোলকে তৈরি করতে হয়, আমরা একটু আগেই দেখে এসেছি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ঘুরবে, এই যে ক্লকওয়াইজ ঘুরছে। এবার যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ঘোরে, কারেন্টটা যাবে কোন দিকে? কিউ বেরোবে কোথা দিয়ে? বাইরে এক্সটার্নালে কোথায় যাবে? কিউ আর পি এই ডাইরেকশনে যাবে, কিউ আর পি কিউ ঢুকে যাবে, সিম্পল, শেষ, ঠিক আছে। কিউ আর পি কিউ ডাইরেকশনে ঢুকে গেল, বুঝবে ব্যাপারটা। এই যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্পেশালি এই স্লাইডটা, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে খুব শর্টে জিনিসটাকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। যে ম্যাগনেটের সাউথ পোল সার্কিটের কাছে আসছে, তাহলে সার্কিট কি করবে? এমন ডাইরেকশনে কারেন্ট ফ্লো করাবে যে ম্যাগনেটের দিকে ওর সাউথ পোলটাই থাকে, টু অপোজ দ্য চেঞ্জ অফ ফ্লাক্স। আর সাউথ পোল কখন তৈরি হয়? সার্কিটের মধ্যে যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে তোমার কারেন্ট ফ্লো হয়। যেই ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হলো, সঙ্গে সঙ্গে সার্কিটের বাইরে ওটা কিউ আর পি হয়ে আবার সার্কিটে ফিরে এলো, ঠিক আছে। এখানেও খুব মজার জিনিস, এটাও তোমার একই রকমের কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, এখানে কোয়েশ্চেনটা ডিফারেন্ট, খুব মজার। দুপাশে দুটো কয়েল, এপাশে একটা কয়েল আছে দেখতে পাচ্ছ, এপাশে একটা কয়েল আছে। কখন কোথায় কি তৈরি হবে? খুব মজার। ম্যাগনেটটাকে ধরো আমি এদিকে মুভ করাচ্ছি, খুব সিম্পল বুঝবে, আমি শুধু ম্যাগনেটের মুভমেন্টটা দিয়ে বোঝাবো, নিচে আর কারেন্ট দেখাচ্ছি না, কারেন্ট তুমি বুঝে গেছো। ম্যাগনেটটাকে তুমি মুভ করাচ্ছ আমার লেফটের কয়েলের দিকে, ম্যাগনেটের সাউথ পোল লেফটের কয়েলের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে লেফট কয়েলটা কি করবে? ওই সাউথ পোলের দিকে নিজের সাউথ পোল ক্রিয়েট করবে, নিজের সাউথ পোলে দেখি নিজের সাউথ পোল ক্রিয়েট করবে। সেটা কিভাবে? ক্লকওয়াইজ কারেন্ট মুভমেন্ট করবে,
কোন দিকে মুভমেন্ট করাবে কারেন্টটা? ক্লকওয়াইজ। ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম যদি আমি রাইট হ্যান্ড কয়েলের রেসপেক্টে ডেসক্রিপশনটা করি, তাহলে নর্থ পোল দূরে চলে যাচ্ছে, রাইট সাইডের কয়েল থেকে নর্থ পোল দূরে চলে যাচ্ছে। আমরা তো একটু দেখলাম দূরে গেলে দূরে যেতে দেবো না, কাছে এলে কাছে আসতে দেবো না। তাহলে যখন নর্থ পোলস রাইটের কয়েলের থেকে দূরে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাইট সাইডের কয়েলটা কি করবে? নিজের যে কারেন্টটা কোন দিকে মুভ করাবে? ক্লকওয়াইজে মুভ করাবে। কেন? যাতে ওই নর্থ পোলের দিকে একটা সাউথ পোল ক্রিয়েট হতে পারে, তাহলে অ্যাট্রাকশন হবে। তাহলে ফার এন্ডে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ফার এন্ডে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে। নিয়ার এন্ড, যে নিয়ার এন্ড মানে ম্যাগনেটের যে নিয়ার এন্ড আছে সেখানে কারেন্টটা ফ্লো করবে ক্লকওয়াইজ। করে কি হবে? একটা সাউথ পোল প্রডিউস হলো, একটা সাউথ পোল প্রডিউস হলো। ঠিক আছে। তার মানে দেখো, আমি যখন সাউথ পোলটাকে কোনো একটা কয়েলের দিকে মুভ করাচ্ছি, হোয়াট আই ওয়ান্ট টু সে, সিম্পল ল্যাঙ্গুয়েজ, যে আমি একটা ম্যাগনেটের সাউথ পোলকে, দুপাশে দুটো কয়েল আছে, দুপাশে দুটো কয়েল, মাঝখানে ম্যাগনেট। ঠিক আছে। ইন দ্যাট কেস আমি যদি সাউথ পোলটাকে কোনো একটা ম্যাগনেটকে মুভ করাই, তাহলে দুটো ম্যাগনেটেই আমার কি তৈরি হচ্ছে? নর্থ পোল প্রডিউস হচ্ছে, সরি সাউথ পোল, দুটো কয়েলেই আমার সাউথ পোল প্রডিউস হচ্ছে। খুব মজার এটা। ক্লিয়ার? এখানে ট্যাপিং কির কনসেপ্ট আছে, জাস্ট বোঝাচ্ছি, দ্য ওয়েট। তো আমরা এই ডায়াগ্রামে কি দেখছি আমরা? ঠিক আছে, ডায়াগ্রামটা ভালো করে দেখো। এখানেও কি হচ্ছে? একটা কয়েল নিয়েছি আমরা, একটা কয়েল বানিয়েছি। ঠিক আছে। কয়েলের এখানে ওপেন এন্ড ক্লোজ এন্ড দেখতে পাচ্ছি, মানে একটা পজিটিভ এন্ড, একটা নেগেটিভ এন্ড, আর এখানে একটা ট্যাপিং কি এর জায়গা রেখেছি, ট্যাপিং কি। ঠিক আছে। এবার ট্যাপিং কিতে কি হচ্ছে? তুমি ট্যাপ করলে, সাপোজ তুমি ট্যাপ করলে, ট্যাপটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিনিসটা ক্লোজ সার্কিট হয়ে গেল। এখানে আমার ব্যাটারি বা সামথিং কিছু সোর্স অফ কারেন্ট লাগানো আছে। কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? এ পাশ থেকে ফ্লো করছে। কারেন্ট ফ্লো বলেছি, ইলেকট্রন ফ্লো বলিনি, এখানে ইলেকট্রন নিয়ে আমরা ডিসকাস করছি না। কারেন্টটা এদিকে ফ্লো করছে। কারেন্টটা যখন এদিকে ফ্লো করছে, এদিকে নর্থ, এদিকে সাউথ, সঙ্গে সঙ্গে এদিকে সাউথ যখন তৈরি হলো, এদিকে নর্থ, এদিকে সাউথ, তাহলে এখানে যেটা আছে এটা কমন অ্যাক্সেস নিয়েছি আমরা, ডট ডট ডট। এখানে যে সার্কিটটা থাকছে, এখানে যে কয়েল, এখানে সার্কিট বলবো না আমি, এখানে কয়েল বলবো। ঠিক আছে। এই কয়েলের মধ্যে কারেন্টটা কোন দিকে প্রডিউস হবে? এই কয়েলের মধ্যে যে কারেন্টটা সেটা কোন দিকে প্রডিউস হবে? এমনভাবে প্রডিউস হবে যে এপাশেও তৈরি করবে কি? সাউথ, এপাশে প্রডিউস করবে ও নর্থ। তার মানে কারেন্টের ডাইরেকশনটা উল্টো হয়ে গেল। কারেন্টের ডাইরেকশনটা আমার কি আছে? উল্টো হয়ে গেল। এখানে আমি দেখো কোনো ম্যাগনেটস ইউজ করিনি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য যে কারেন্টের সামনে যদি একটা কারেন্ট প্রডিউসিং সার্কিট আছে যেখানে কারেন্ট ফ্লো করছে, তার কাছে আমি একটা কয়েল রেখেছি, কয়েল। ঠিক আছে। কারেন্ট যাচ্ছে না ওইখান দিয়ে। তা দুজনকে যদি কাছাকাছি রাখা হয়, দুজনের কীরকম বিহেভিয়ার করবে? বিহেভিয়ারটা কি হবে? ঠিক আছে। ম্যাগনেট আমি ইউজ করিনি, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য বিহেভিয়ার। এখানে কোনো ম্যাগনেট নেই কোথাও। ক্লিয়ার? একই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে। এখানে জাস্ট আমরা একটা রিওস্ট্যাট ইউজ করেছি। ঠিক আছে। এখানে জাস্ট আমরা একটা রিওস্ট্যাট ইউজ করেছি। আমার সবে আগের গল্পই চলছে, আগেরটার মতনই, জাস্ট আগে যেটা দেখে এলাম। জাস্ট এখানে একটা কি, আমি এখানে রিওস্ট্যাট দিয়েছি। এভরিওয়ান নোজ হোয়াট ইজ এ রিওস্ট্যাট? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্স কেন দিলাম? আমি রিওস্ট্যাটের সেটিং চেঞ্জ করে, রিওস্ট্যাটের পজিশন চেঞ্জ করে আমি কখনো রেজিস্ট্যান্স কমাবো, কখনো রেজিস্ট্যান্স বাড়াবো। হোয়াট ইজ মাই টার্গেট? টার্গেটটা কি? আমি রিওস্ট্যাটের সেটিংটা কমালাম, রেজিস্ট্যান্স কমিয়ে দিলাম, কারেন্ট বেশি করে ফ্লো করতে লাগলো। আমি তখন দেখবো যে কারেন্টটা ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তার অপোজিট সাইডে যে কয়েলটা আছে তার ডাইরেকশনটা কি হচ্ছে? কারেন্টের, সরি ম্যাগনেটিক ফিল্ড, তার ডাইরেকশনটা কি হচ্ছে? কোন দিকে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, তার ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে তৈরি হচ্ছে।
ঠিক আছে। হঠাৎ করে আমি রিওস্ট্যাটের সেটিং চেঞ্জ করে আমি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলাম, হুট করে কারেন্টটা পড়ে গেল, হুট করে কারেন্টটা পড়ে গেল। তখন আমি দেখবো যে সেকেন্ড যে কয়েলটা আছে, যে সেকেন্ড কয়েলটা, তার ডাইরেকশন অফ কারেন্ট এখন কোন দিকে আছে, তার কোন দিকে কোন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। কারেন্ট বাড়িয়েছিলাম, তখনও ডাইরেকশন অফ কারেন্ট কী ছিল, হঠাৎ করে আমি কারেন্ট কমিয়ে দিলাম, তখন কোন দিকে ওর ডাইরেকশন অফ কারেন্ট হলো, ওর কোন সাইডে কোন পোল এলো, নর্থ পোল কোথায় তৈরি করলো, সাউথ পোল কোথায় তৈরি করলো, এগুলো দেখার জন্য। সিম্পল আছে, খুব বেশি হার্ড নয়। ঠিক আছে। Spread the polarity of the capacitor in the situation described in the figure. এই টাইপের কোয়েশ্চেন তোমরা বোর্ডে ফেস করতে চলেছো, সেটা ভালো করে। এটা ক্যাপাসিটর, এটা আমার কি ক্যাপাসিটর, ওকে। এ বি দুটো এন্ড আছে, অবভিয়াসলি এ বি দুটো এন্ড, এখানেই আমার ইএমএফ প্রডিউস হবে। এখানে এখানে পোলারিটিটা কি হবে, ঠিক আছে। ডায়াগ্রামটা আমি ডিসক্রাইব করে দিলাম। এপাশে যে ম্যাগনেটটা আছে তার নর্থ পোলটা ওর কাছে আসছে, এপাশে যে ম্যাগনেটটা আছে তার সাউথ পোলটা ওর কাছে আসছে। তাহলে আলটিমেটলি এই যে ক্যাপাসিটরটা আছে এর পোলারিটি কি হবে সেটা তোমার থেকে জানতে চাইছে। এটাকে আমরা কয়েল হিসেবে ধরলাম, ঠিক আছে। কয়েল হিসেবে ধরলে কি হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম এটা কাছে আসছে, সাপোজ এটা, তখন এর ভেলোসিটি এ দূরে যাচ্ছে। তুই বলো স্যার কী করে কী করে কী করে, ডায়াগ্রামে তো দুজনেই কাছে আসছে হচ্ছিল, ঠিক আছে। ডায়াগ্রামে কি ছিল, দুজনেই কাছে আসছে, এখানে দুজনেই দূরে যাচ্ছে, মানে একজন কাছে আসছে একজন দূরে যাচ্ছে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি একটু বলে দিই, তা তোমাকেই বুঝে আনসারটা করতে হবে। এখানে দুটোই নর্থ পোল কাছাকাছি, ওকে। তাহলে ও যখন কাছে আসছে এখানে একটা নর্থ তৈরি হচ্ছে, যাতে ওর কাছে আসাটাকে অপোজ করতে পারে, চেঞ্জ অফ ফ্লাক্সকে আটকাতে পারে, চেঞ্জ অফ ফ্লাক্সকেও আটকাতে পারে। তাহলে এখানে একটা নর্থ তৈরি হচ্ছে, এখানে একটা রিপালশন তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে সাউথ, এখানে তৈরি হচ্ছে সাউথ, এখানে আবার কি হবে, একটা অ্যাট্রাকশন তৈরি হবে যাতে এটা এদিকে আসতে পারে। দুজনেই এদিকে যাচ্ছে, মুভ করছে, দুটো ম্যাগনেট অল টুগেদার এদিকে মুভ করছে, কিন্তু পোলস কি হচ্ছে, চেঞ্জ অফ ফ্লাক্স আটকানোর জন্য এপাশের জন্য ও টার্গেট কি রিপালশন, এপাশের জন্য টার্গেট কি অ্যাট্রাকশন কয়েলটার, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও আগে ডেফিনেশনটা দেখে নিই আমরা। মোশনাল ইএমএফ, মোশনাল ইএমএফ কি জিনিসটা, খুব সিম্পল। ইএমএফ কাকে বলে আমরা দেখে এসেছি, ইএমএফ কাকে বলে আমরা জেনেছি আমরা। তো এখানে জাস্ট ছোট্ট একটা এক্সট্রা জিনিস আমরা জানবো। হ্যাঁ, ডেরিভেশনটা পরে হবে সেটা তো আছে, কনসেপ্টটা খুব ছোট, ডেরিভেশনটা বড় হতেই পারে। when a conductor is moved, একটা কন্ডাক্টর মুভ করছে, মুভড ইন ম্যাগনেটিক ফিল্ড, একটা কন্ডাক্টর মুভ করছে ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে, then due to the change in magnetic flux EMF is induced across its ends, EMF is induced across its ends, EMF induce হলো ওর দুটো মাথায় কন্ডাক্টরের, this EMF is called motional EMF। তুমি বলবে স্যার এটা তো আগেরই সব কিছু, তাহলে হোয়াট ইজ নিউ, হঠাৎ মোশনাল কেন? আগে যে কটা আমি এতক্ষণ পড়ে এসেছি সেখানে কিন্তু আমরা কোথাও কয়েলকে মুভ করাই, কয়েল একই জায়গায় ছিল, ঠিক আছে, কয়েল সার্কিট যাই বলো সেটা একই জায়গায় ছিল, ম্যাগনেটটা আগে পিছে করেছে, ম্যাগনেটটা গেছে এসছে গেছে এসছে গেছে এসছে গেছে এসছে, এরকম ম্যাগনেটটা করেছে। এখানে ম্যাগনেটটা স্থির আছে, ঠিক আছে, রেস্টে আছে, কনস্ট্যান্টে আছে, কোনো একটা কয়েলকে বা কন্ডাক্টরকে আমি ম্যাগনেটের দিকে নিয়ে যাচ্ছি, ম্যাগনেটের থেকে দূরে নিয়ে আসছি, ম্যাগনেটের দিকে নিয়ে যাচ্ছি, ম্যাগনেট থেকে দূরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই কাজ করছি আমরা। ক্লিয়ার?
এবার কিছু বোঝানোর আগে আমি আরেকটু ক্লিয়ার করে দিই জিনিসটা থ্রু ডায়াগ্রাম। জাস্ট ডায়াগ্রামের থ্রুতে একটু ক্লিয়ার করতে চাইছি, নাথিং এলস। এটা হচ্ছে তোমার কন্ডাক্টরটা, ওকে ভালো করে বুঝবে। কন্ডাক্টর এটা তোমার। এবার কন্ডাক্টরের ভেতরে তো ফ্রি ইলেকট্রনস থাকে, কিন্তু ওরা তো মুভ করে না, কোনো প্রবলেম নেই কোথাও, দেয়ার ইজ নো প্রবলেম। ঠিক আছে, কন্ডাক্টরের ভেতরে আছে ফ্রি ইলেকট্রনস আছে, কিন্তু এমনভাবে আছে যে ওরা নিউট্রাল টু ইচ আদার কন্ডাক্টর। এবার এই কন্ডাক্টরটাকে আমি মুভ করালাম কোন দিকে, একটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে। ঠিক আছে, একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটের দিকে আমি মুভ করালাম। সব কিছু শুরু হচ্ছে কেন? ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে, সেদিকে আমি কন্ডাক্টরটাকে মুভ করাচ্ছি। ঠিক আছে, এবার যখন মুভ করাচ্ছি আমি কন্ডাক্টরটাকে ওদিকে, তখন এটা ভালো করে বুঝবে, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কন্ডাক্টরকে যখন আমি এদিকে মুভ করাবো, এদিকে যেই মুভ করবে কন্ডাক্টরটা, সঙ্গে সঙ্গে কন্ডাক্টরের যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে, ঠিক আছে, ফ্রি ইলেকট্রনসগুলো আছে এখানটা ভালো করে, পজিটিভ ইলেকট্রনগুলো কন্ডাক্টরের কোনো একটা এন্ডে চলে যাবে। পজিটিভ ইলেকট্রনসগুলো কী হবে, কন্ডাক্টরের একটা এন্ডে তোমার কী হবে, লোকেট করে যাবে। ঠিক আছে, এবার যে পজিটিভ ইলেকট্রনটা একটা এন্ডে, তোমার পজিটিভ চার্জটা একটা এন্ডে লোকেট করে গেল, সঙ্গে সঙ্গে ইলেকট্রনসগুলো আরেকটা এন্ডে চলে আসবে, আর নেগেটিভ চার্জগুলো আরেকটা এন্ডে চলে আসবে। আমরা তো জানি কন্ডাক্টর নিউট্রাল হয়, কেন পজিটিভ নেগেটিভ আমার কী হয়, পেয়ারে থাকে। তাহলে পজিটিভগুলো যদি একদিকে চলে যায়, নেগেটিভগুলো আরেক এন্ডে চলে যাবে। দেখো দুটো দুটো করে আমি যেন করছি, আবার দুটো রিলোকেট করে গেল। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি হলো, এরাও রিলোকেট করে গেল, এরা রিলোকেট করে গেল একটা এন্ডে, পজিটিভগুলো, দেখি নেগেটিভগুলো আরেকটা এন্ডে রিলোকেট করে গেল। এইভাবে কন্ডাক্টরটা যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতর আসছে, কন্ডাক্টর যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে আসছে, ঠিক আছে, এখানে কিন্তু ম্যাগনেট মুভ করছে না, মাইন্ড ইট, আমি ইমোশনাল ইএমএফ বোঝাচ্ছি। তো একটা মুভ করছে, জিনিসটা যখন একদিকে আসছে, তখন অটোমেটিক্যালি জিনিসটা তোমার কী হচ্ছে, পজিটিভ চার্জ একদিকে রিলোকেট করে যাচ্ছে কন্ডাক্টরের। এবার যেই পজিটিভ চার্জ একদিকে রিলোকেট করছে, নেগেটিভ চার্জ অটোমেটিক্যালি আরেকটা এন্ডে রিলোকেট করে যাচ্ছে। আর যে ডিউ টু দ্য রিলোকেশন আমার কি হচ্ছে, একটা ইএমএফ ইনডিউস হচ্ছে। ঠিক আছে, একটা ইএমএফ ইনডিউস হয়ে গেল, ডান। তো এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই যে ক্রস ক্রস দেখছো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, যার মধ্যে আমি কন্ডাক্টরটাকে মুভ করিয়ে নিয়ে এসছি। ঠিক আছে, তা এটা হওয়ার পর এখানে একটা জিনিস আমার বোঝানো আছে, যে যখন এটা ঘটছে তখন ম্যাগনেটিক ফিল্ডের আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কি, উপর দিকে যাচ্ছে, এফ বি এফ ই গেল। এবার আমরা ইএমএফ এর ফর্মুলায় যাচ্ছি, এবার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। ই ইজ ইকাল টু, ঠিক আছে, এখানে ই লিখেছি, এপসাইলন দিতেই পারতে। ঠিক আছে, ই ইজ ইকাল টু, বা ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকাল টু ডিভি বাই ডিআর, ডিভি বাই ডিআর। ঠিক আছে, তাহলে ই ইজ ইকাল টু ভি বাই এল। ডেরিভেটিভ করেও, ডেরিভেটিভ তো খুব ছোটো একটা চেঞ্জের জন্য না, ডেরিভেটিভ ইজ ফর ভেরি স্মল চেঞ্জেস, কিন্তু আমার যদি বড় চেঞ্জেস হয়, নর্মাল হয়, তাহলে ভি বাই এল। এখানে ভিটা আমার কি, এখানে ভেলোসিটি, তাই তো না, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। এবার ইকুইলিব্রিয়ামে এফ এ ইজ ইকাল টু এফ বি, এফ এ ইজ ইকাল টু
এফ বি। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিসপ্লেসমেন্ট, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স, ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ড, দুজনে ইকুয়াল অ্যান্ড অপোজিট আছে। তাহলে এফ ই ইজ ইকাল টু এফ বি। কেন এই যে রিলোকেশনটা হলো, কোথায় গেল, এই যে রিলোকেশনটা এখানে হলো, ঠিক আছে, এখানে এই চার্জগুলো এখানে মুভ করেছে বলে এখানে তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড, এই চার্জগুলো এখানে মুভ করেছে বলে এখানে তৈরি হবে আমার ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আলটিমেটলি তো সেম সেম আছে চার্জেসগুলো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে এফ ই ইজ ইকুয়াল টু এফ বি। এফ ই কি জানি, ইলেকট্রিক ফিল্ড কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই, কিউটা কি, চার্জ অফ চার্জ। ওকে, আর এফ বি কি জানি, কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। এখানে ভিটা কি আমার পোটেনশিয়াল ডিফারেন্স, কিউ কিউ কেটে গেল, রয়ে গেল কি, ই ইজ ইকাল টু ভি ইন্টু বি, ই ইজ ইকাল টু ভি ইন্টু বি। এবার ই একটু আগে আমি কি রেখে এসেছি, ক্যাপিটাল ভি এল, বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দিলে আমি কি পাচ্ছি, ভি বাই এল ইকুয়াল টু ভিবি। একটা ক্যাপিটাল ভি, একটা ভেলোসিটি, একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, কাটাকাটি হবে না, মাইন্ডেড। তাহলে ভি ইজ ইকাল টু বিএল ভি, দি এলকে আমি সাইড চেঞ্জ করাই, ভি ইজ ইকাল টু বিএল ভি। তাহলে এখানে ক্যাপিটাল ভিটা কি আছে আমার, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, ক্যাপিটাল ভিটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, স্মল ভিটা কি আমার ভেলোসিটি। আমি লিখে দিচ্ছি এখানে যাতে কোনো রকম কনফ্লিক্ট না আসে। ক্যাপিটাল ভি কি আমার পোটেনশিয়াল ডিফারেন্স, স্মল ভিটা কি আমার ভেলোসিটি। তোমরা স্টার্টিংয়েই এটা লিখে নেবে ওপরে, খাতায় তো নোট করতেই হবে অবভিয়াসলি, সারাক্ষণ তো মোবাইল দেখে স্ক্রিনশট দেখে পড়বে না, খাতায় নোট করতেই হবে। যখন এটা স্টার্ট হবে, ইকুইলিব্রিয়াম যখন বোঝানো স্টার্ট হবে, আগেই তোমরা এই দুটো জিনিস স্টার্টিংয়ে লিখে রাখবে, দিয়ে স্টার্ট করবে। তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু আমি কি পেলাম, বিএল ভি পেলাম। এবার এই ক্যাপিটাল ভিকে আমি তো লিখতেই পারি এপসাইলন, মানে ইএমএফ লিখতেই পারি ইন ওপেন সার্কিট। এবার কেন লিখবো ইন ওপেন সার্কিট, তুমি বলবে কেন লিখবো, আমি ক্যাপিটাল ভিকে কেন আমি এপসাইলন লিখবো, তার আনসারটা আমরা অনেক আগের চ্যাপ্টারই দেখে এসেছি যে ওপেন সার্কিটের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ এর সমান হয়। আর এখানে তো কোথাও আমি ক্লোজ সার্কিট নিইনি, এখানে একটা কন্ডাক্টর, একটা তার, খালি এত বড় একটা তার নিয়ে রেখেছি, বা 1 মিটার লম্বা একটা ওয়্যার নিয়ে রেখেছি, আর তো কিছু নেই, আমার তো কোনো ক্লোজ সার্কিট নেই, দুটো মাথা আমার ক্লোজ করা নেই, কিছুই নেই। তাহলে ওপেন সার্কিট, ওপেন সার্কিটে কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। ক্লিয়ার? কোয়েশ্চেনটা কোথায় গেল, এটা তোমাদের এনসিইআরটির বইতে এত কিছু করে দিয়েছে। মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স, মোশনাল ইএমএফ ডেসক্রাইব করেছে এত বড় করে, যেটা আমরা সুন্দর করে ছোট করে করে এলাম। ঠিক আছে, যাই হোক, এখানটা একবার দেখে নাও, এখানটা একবার দেখে নাও, সিম্পল জিনিস, একটা কিউব, খুব মজার জিনিস এটা, হ্যাঁ, একটা কিউব আছে, এই কিউবের মধ্যে কিউবটাকে একটা ইলেকট্রিক ফিল্ডে নেওয়া হয়েছে, কিউবটা কন্ডাক্টর দিয়ে তৈরি, সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড, এই ক্রস ক্রসগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সরি, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই কিউবটাকে নেওয়া হয়েছে। তো এখানে তোমার যে সিম্পল জানতে চাইছে, সিম্পল কোয়েশ্চেন করছে, পরে নিউমেরিক্যাল আরো বড় আছে পরে, যে এখানে মোশনটা কোন দিকে এটা দেখে নাও, মোশনটা এদিকে যাচ্ছে, এদিকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে। তোমার থেকে জানতে চেয়েছে যে এর মধ্যে যে কটা আর্ম আছে, একটা কিউবে কটা আর্ম আছে, কটা আছে, 12খানা আর্ম আছে, 12খানা সাইড আছে, কোন কোন সাইডে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে আর কোন কোন সাইডে নেই, কোন কোন সাইডে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে
আর কোন কোন সাইডে নেই। জাস্ট এইটুকু তোমার থেকে জানতে চেয়েছে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো ভালো করে দেখে নেবে। ABCD উপরে আছে, EFGH নিচে আছে, দেখতেই পাচ্ছ। এবার যদি আমি দেখি যে কে কার সাথে প্যারালাল, AE, দেখো এই দেখবো না আমি, আগে AB দেখবো। এখানে আগে দেখে নিই B পারপেন্ডিকুলার টু L পারপেন্ডিকুলার টু V, মানে কিছুই বুঝলে না। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেনের আনসারের বেস, যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা লেন্থের পারপেন্ডিকুলার, সেটা কার পারপেন্ডিকুলার, লেন্থের পারপেন্ডিকুলার, আর ভেলোসিটিরও পারপেন্ডিকুলার। লেন্থ অফ হোয়াট? লেন্থ অফ ইচ সাইড অফ দ্য হোয়াট, অফ দ্য কিউব। লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব তার সাথে পারপেন্ডিকুলার। ম্যাগনেটিক ফিল্ড, যে ভেলোসিটি অফ দ্য কিউব আছে, দেখতে পাচ্ছি আমি কোন দিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তার সাথেও পারপেন্ডিকুলার, ঠিক আছে? এবার এটা একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যদি ম্যাগনেটিক ফিল্ড লেন্থের সাথে প্যারালাল হয় তাহলে EMF 0 হয়। এটা হচ্ছে কনসেপ্ট। ম্যাগনেটিক ফিল্ড যদি ভেলোসিটির সাথে প্যারালাল হয় তাহলে কি হয়? EMF 0 হয়, ঠিক আছে? লেন্থ অফ দ্যাট কন্ডাক্টর বলো বা যাই বলো, এখানে নর্মাল লেন্থ, আমি কিউব কথাটা বলবো না, লেন্থ যেটা যাই হোক, যে জিনিসটাই তুমি নাও, তার লেন্থ যদি ভেলোসিটির সাথে প্যারালাল হয় তাহলেও EMF 0 হয়। এটা হচ্ছে পয়েন্টস টু রিমেম্বার, PTR, পয়েন্টস টু রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা শুধু এই নিউমেরিক্যালটার জন্য না, আমার সব জায়গায় কাজে লাগবে। ম্যাগনেটিক ফিল্ড যদি লেন্থের সাথে প্যারালাল হয় তাহলে EMF 0, ম্যাগনেটিক ফিল্ড যদি ভেলোসিটির সাথে প্যারালাল হয় EMF 0, লেন্থ যদি ভেলোসিটির সাথে প্যারালাল হয় EMF 0। ডায়াগ্রামে এসো, কাম টু দ্য ডায়াগ্রাম, ঠিক আছে? ডায়াগ্রামে আমি যদি দেখি তাহলে EG কোথা থেকে স্টার্ট করবো? AB থেকে স্টার্ট হবে, তাই তো? চলো AB দেখি। AB, এই যে লেন্থ, এটা AB লেন্থটা এদিকে গেছে, হ্যাঁ, এটা প্যারালাল টু দ্য ভেলোসিটি, তাহলে EMF 0। তাহলে CDটাও প্যারালাল টু ভেলোসিটি, তারও EMF 0। আবার AB প্যারালাল টু EH, তাহলে ওরও EMF 0। EH প্যারালাল টু FG, তাহলে ওরও EMF 0। চারটে লাইনের EMF আমার 0 আমি দেখিয়ে দিয়েছি, ডান, গেল। এবার তাহলে রইলোটা কোথায়? চারটে লাইনে তুমি 0 দেখিয়ে দিলে, আর সবকটা কেন কি দেখালাম? ভেলোসিটির সাথে, লেন্থ প্যারালাল টু ভেলোসিটি দেখিয়ে আমি ছেড়ে দিয়েছি। তাহলে EMF আছে কি? এবার AE দিকে তাকাই একটু, AE পারপেন্ডিকুলার টু V, আবার AE পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে AE তে EMF আছে, এবার AE তে যখন EMF থাকবে তাহলে নিশ্চয়ই BH এও EMF থাকবে, এবার BH তাতে CG কি আছে? প্যারালাল আছে, তাহলে তাতেও EMF থাকবে। এবার CG প্যারালাল টু DF, তাহলে তাতেও EMF থাকবে। এটা বোঝানোর জন্য সব থেকে বেস্ট হচ্ছে, যদি তোমার হাতে একটা পেন্সিল বক্স, যদি তুমি কিউব নাও পাও চলবে, তোমাদের তো পেন্সিল বক্স, যদি 3D পেন্সিল, আমাদের যে নর্মাল পেন্সিল বক্সগুলো হয়, পেন্সিল ব্যাগ নয়, পেন্সিল বক্সগুলো থাকে, যদি তোমার কাছে, তুমি সেটাকে হাতে ধরে কোনো একটা ডাইরেকশনে তুমি দেখালে, এটা ভেলোসিটি, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড বলে, তুমি সেটাকে যখন পড়বে জিনিসটা, তোমার হচ্ছে একদম ব্যাপারটা ইজি হবে, ঠিক আছে? এবার একটা জায়গা মিস হয়ে গেছে, সেটাও ক্লিয়ার করে নাও। আমি কিন্তু EF আর GH নিয়ে কিছু ডিসকাসই করলাম না। EF GH AD BC কোথায় গেল? EFটা
প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে ইএফটা প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই যে এই পয়েন্টটা কি আছে, বি প্যারালাল টু এল এপসাইলন জিরো, সরি তোমার কি হচ্ছে ইএমএফ জিরো। তাহলে ইএফ এর কি হবে, আমার ইএফটা কি হবে, ইএমএফ জিরো হয়ে যাবে। এবার ইএফ প্যারালাল টু জিএইচ, তাহলে এরও ইএমএফ জিরো। আবার ইএফ প্যারালাল টু এডি, তাহলে ওরও ইএমএফ জিরো। আবার এডি প্যারালাল টু সিবি, তাহলে ওরও ইএমএফ জিরো। তাহলে আলটিমেটলি ইএমএফ কোথায় থাকবে, চারখানা আর্মে, এই বিএইচ ডিএফ অ্যান্ড সিজি, এই চারটে জিনিসে আমার তোমার কি থাকবে, ইএমএফ থাকবে। কিন্তু এটা পড়ার আগে এই যে দুটো জিনিস, এই যেখানে যেখানে আমি স্টার মারলাম, এটা খুব ভালো করে মেমোরাইজ করবে, জিনিসটাকে ঢোকাবে, ঠিক আছে। ইএমএফ থাকতে হলে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যদি আমি কোনো কন্ডাক্টর নিয়ে আসি বা কোনো যে কোনো শেপ নিয়ে আসি, তার যদি ইএমএফ থাকতে হয়, এই কন্ডিশনটা কম্পালসারি। আর ইএমএফ কখন থাকবে না সেই বডির মধ্যে, তখন এই কন্ডিশনটা, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার হলো জিনিসটা? ফাইন।